আচ্ছা, আমাদের আজকের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। এই চ্যাপ্টারে মূলত আমরা রিজিড বডি নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে রিজিড বডি এর আগে আমরা কাইনেমেটিক্স শিখেছি, অর্থাৎ ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো বের করা শিখেছি চ্যাপ্টার 15-এ। চ্যাপ্টার 16-এ এসে আমরা মূলত কাইনেটিক্স এর উপরে জোর দিয়েছি। তো সেখানে আমরা ফোর্স নিয়ে অ্যানালাইসিস করেছি, ফোর্স গুলো ক্যালকুলেট করেছি, বা কখনো কখনো মোমেন্ট বা কাপল বের করেছি। তো এই চ্যাপ্টারে এসে মূলত আমরা কম্বাইন্ড শিখবো। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসে আমরা আসলে এই কাইনেটিক্স এর অংশটাই শিখবো, ফোর্স বের করা, অ্যানালাইসিস করে, এর সাথে ভেলোসিটি, অ্যাক্সেলারেশনও একসাথে থাকবে। এই জন্য আমি মূলত এই অংশটার নাম দিয়েছি ডাইনামিক্স অফ রিজিড বডিজ। দুই ধরনের অংশই আছে, কাইনেটিক্স, কাইনেমেটিক্স। চ্যাপ্টারে মূলত দুই ধরনের মেথড আছে, দুই ধরনের মেথড দিয়ে কাজ করে। একটাকে বলে এনার্জি মেথড এবং অন্যটাকে বলে মোমেন্টাম মেথড। তো আজ আমরা এনার্জি মেথডের কিছু অংশ দেখব। দেখো, চ্যাপ্টারের প্রথমেই বেশ কিছু প্রুফ বা এক্সপ্লেনেশন থাকে, যেগুলো আমি স্কিপ করেই যাচ্ছি। তো আমি খুব সিম্পল সেন্সে বলার চেষ্টা করব। তো দেখো, প্রথম যে কথাটি এসে যায় তা হচ্ছে এনার্জি। হ্যাঁ, প্রিন্সিপাল অফ ওয়ার্ক এন্ড এনার্জি। তো এনার্জি এই টার্মটা তোমরা এর আগে শুনেছো। তো এনার্জি বলতে মূলত আসলে তোমরা কি বুঝো বা তোমাদের কি জানা আছে মূলত এনার্জি? সহজ ভাষায় স্যার, কাজ করার সমর্থকে শক্তি বলতে এনার্জি। আমি তো জানতাম পাওয়ার মানে কি তাহলে? পাওয়ার মানে হচ্ছে আপনার কাজ থেকে যদি আমি সময় দেওয়া, মানে একক সময় কতটুকু কাজ। হ্যাঁ, পাওয়ার। আচ্ছা, এনার্জি আসলে একটা প্রপার্টি। হ্যাঁ, যেমন মাস, আমরা যদি বলি কোনো অবজেক্টের মাস বা কোনো ম্যাটারের মাস, টেম্পারেচার, এগুলো যেমন প্রপার্টি বা বৈশিষ্ট্য, এনার্জিও ঠিক ওরকমই। হ্যাঁ, এনার্জি তুমি ক্যালকুলেট করতে পারবা, অর্থাৎ এনার্জি মাপা যায় যে কতটুকু এনার্জি আছে। এনার্জি ডিফারেন্ট ফর্ম আছে। তো আমরা এনার্জির যদি জেনারেল সেন্সে বলি, শুধু এনার্জি, কোনো ফর্মে না। এনার্জি তুমি ক্যালকুলেট করতে পারবে, এটা একটা প্রপার্টির মতো। তো এখন এই এনার্জি একটু, হ্যাঁ আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো যা বলছিলাম, এনার্জি হচ্ছে মূলত প্রপার্টি। হ্যাঁ, তো এটা এমন যে এমন ধরনের প্রপার্টি যেটা ট্রান্সফার করা যায়। তো এবং যদি ট্রান্সফার করো, তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার করলে আইদার কিছু কাজ হয় অথবা কিছু কাজ অ্যাপ্লাই করে ট্রান্সফার করা লাগে। তো যাই হোক, কথাগুলো জটিল, আমি একটু যদি উদাহরণ দিয়ে বলি, ধরে নাও কেউ একজন দৌড়াচ্ছে। হ্যাঁ, কেউ একজন দৌড়াচ্ছে, কেউ একজন দৌড় দিল। তো দৌড় দিচ্ছে, তার ভেলোসিটি আছে, তো আমরা তো বলতে পারি তার এনার্জি আছে, তাই না? কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার আমরা করে থাকি। এখন দৌড়ে দৌড়ে সে কোনো একটা এরকম ব্লক ছিল, এই ব্লকে সে ধাক্কা খেলো। ধাক্কা খেলে কি হলো, এই ব্লকটি ধরে নাও এখান থেকে ছিটকে অন্য জায়গাতে পড়ে গেল, এখানে এসে পড়ে গেল। তাহলে ওনার যে দৌড়ের স্পিড ছিল বা এর মধ্যে যে এনার্জি ছিল, এখানে এসে ধাক্কা খাওয়ার পরে তার কমে যাবে, তাই না? স্পিড কমে যাবে বা এনার্জি কমে যাবে।
তাহলে দেখো তার যে এনার্জি ছিল, যে স্পিডে সে দৌড়াচ্ছিল একটা এনার্জি ছিল, এরপরে সে এনার্জি এখানে এসে কমে গেল, অর্থাৎ এই এনার্জি ট্রান্সফার হয়ে গেল। ট্রান্সফার হয়ে কি হলো, এই ব্লকটিকে সরিয়ে দিল। তাহলে ব্লকটিকে সরিয়ে দিলে এখানে এসে ধাক্কা দিল, তাহলে ধাক্কা আর কিছু যদি কোথাও সরে যায়, সরে যাওয়া মানেই তো কাজ, তাই না? কোনো কিছুকে মুভ করানো, এটাই তো কাজ। এক প্লেস থেকে আরেক প্লেসে মুভ করালেই তো কাজ হয়। তাহলে আলটিমেটলি কি হলো, তার মধ্যে কিছু একটা প্রপার্টি ছিল, এখানে সেই প্রপার্টির কারণে এসে এই ব্লকটা সরে গেল। তার মানে এই যে প্রপার্টি ছিল তার মধ্যে, একে আমরা বলতে পারি এনার্জি, এবং এই এনার্জি এখানে এসে এনার্জি যা ছিল এখানে এসে কমে গেল। আমরা ক্যালকুলেটও করতে পারি, ভেলোসিটির মাধ্যমে একটা ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেট করতে পারি। এখানে এসেও আমরা ক্যালকুলেট করতে পারি তার স্পিড কমে গিয়েছে, তাহলে যে এনার্জি যতটুকু কমে গেল সেটুকু দিয়েই সেই ব্লকটি সরে গেল, ধাক্কা দিয়ে। এই ব্লকটি সরে যাওয়ার অংশটা হচ্ছে ওয়ার্ক। তাহলে এনার্জিকে বলতে মূলত একটা প্রপার্টি বোঝায়, হ্যাঁ, যেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট করলে স্যার কথা হ্যাঁ স্যার কথা কাটি কাটি আসছে। এখন স্যার হয়তো বা নেটের প্রবলেম। আমার কথা কি সবাই কেটে কেটে শুনছো, না কেউ না স্যার, আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে আর কি। আপনি কন্টিনিউ করেন, হয়তো বা ওর একটু প্রবলেম আছে ইন্টারনেট। আচ্ছা, রেকর্ডিংস থাকবে তো, তোমার যদি মিস হয়ে যায় তাহলে একটু ওই জায়গাগুলো দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, তাহলে এনার্জি বলতে আমরা মূলত বলতে পারি এনার্জি একটা প্রপার্টি, এবং এই প্রপার্টিটা ট্রান্সফার হয়, নষ্ট হয় না, ট্রান্সফার হয়। এবং ট্রান্সফার হলে ওয়ার্ক হতে পারে, আইদার ওয়ার্ক হবে অথবা ওয়ার্ক করে তাকে ট্রান্সফার করতে হবে। যেমন কেমন, এই একটা ব্লক স্থির ছিল, হ্যাঁ, স্থির ছিল বা একটা স্পিডে এই ব্লকটা সামনে এগোচ্ছিল, একটা স্পিডে যাচ্ছে। তাহলে এখন একটা স্পিডে যাচ্ছে, আমি যদি একটা লাথি দিয়ে দিই এখানে, লাথি দিলাম বা ধাক্কা দিলাম, যাই বলো, লাথি যদি দিয়ে দিই এখানে, তাহলে কি হবে আলটিমেটলি? শক্তি স্পিড বেড়ে যাবে, আরেকটু বেড়ে যাবে। তাহলে আমরা প্রথম অবস্থায় যদি এনার্জি ক্যালকুলেট করি, একটা স্পিডে যাচ্ছিল ½ mv², কাইনেটিক এনার্জি ধরলাম। এরপর যখন লাথি দিয়ে দিলাম, লাথি দিলে সে আরো একটু স্পিড বেড়ে গেল, তাহলে তার এনার্জি কি হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে, যেহেতু ভেলোসিটি বাড়লো ½ m পরবর্তী v²। তাহলে এই এনার্জি বাড়ানোর জন্য কি আসলো, আসলে এই যে আমি যে লাথি দিয়েছিলাম সেই লাথি এবং তার সাথে কতটুকু ডিস্টেন্স গেল, এটাই তো ওয়ার্ক, তাই না? তার মানে স্যার এই কথাই বলতে চাচ্ছি যে এনার্জি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, বলো, শুনতে পাচ্ছি। কথা একটু কেটে কেটে আসছে স্যার। আর আমরা তো ঠিকই শুনতে পাচ্ছি স্যার, কোনো প্রবলেম হচ্ছে না আর কি। জি স্যার, ওর আচ্ছা, যাদের তোমার মনে হয় নেটে প্রবলেম। কেটে কেটে আসতেছে তারা একটু ভিডিওটা আবার দেখলে হয়তো বিষয়গুলোই হয়ে যায়। আমি তারপর বারবার বলবো একই কথা, অসুবিধা নেই, কিছু অংশ কেটে গেলেও। তো যাই হোক, তার মানে খুব সহজ সাপটা কথা হচ্ছে এনার্জি এক ধরনের প্রপার্টি, ম্যাটারের প্রপার্টি, যেমনটা মাস বা টেম্পারেচার বা প্রেশার, যাই বলো, এই ধরনের একটা প্রপার্টি যেটাকে তুমি ক্যালকুলেট করতে পারো এবং ট্রান্সফার হয়। ট্রান্সফার হলে ওয়ার্কের ইন্টারাকশন হতে পারে, ওয়ার্ক হতে পারে, বা ওয়ার্ক ব্যবহার করে ট্রান্সফার করা যেতে পারে, এনার্জি ট্রান্সফার করা যেতে পারে। অথবা আরেকটা কাজ হয়, যেটা হচ্ছে হিট তৈরি হয়, হ্যাঁ, হিট। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই ট্রান্সফার হবে তখন তো এদের কোনো লস হবে না? না, কোনো লস হয় না। তো যদি আরেকটু উদাহরণ দিই, যে ট্রান্সফারের সময় এটা কনজারভেটিভ, হ্যাঁ, কোনো লস হয় না। তো এই ট্রান্সফারের সময় আরেকটা হতে পারে, ওয়ার্ক না হলে হিট হতে পারে। যেমন ধরে নাও এরকম একটা ব্লক, হ্যাঁ, একটি ব্লককে তুমি এইভাবে ছুড়ে দিলে বা যাই করলে এখন সে যাচ্ছে, এবং এই সারফেসে যদি ফ্রিকশন থাকে, আলটিমেটলি কি হবে, এই ব্লকটি ছুড়ে দিলে একটু পরে গিয়ে কি হয়ে যাবে, থেমে যাবে না? তাহলে থেমে গেলে কি হলো, থেমে এখানে এসে ধরে নাও সে থেমে গেল একদম। তাহলে তার মধ্যে তো একটা এনার্জি আমরা দিয়েছিলাম, তার এই এনার্জিটা কি হলো,
একটা ভেলোসিটি তো দেওয়াই ছিল, তাহলে হাফ এমভি। ফ্রিকশন শক্তি। তাহলে এখানে ফ্রিকশন তাকে কি করলো, বাধা দিল, কিন্তু বাধা দিয়ে এই এনার্জি আসলে ঘষা এই ব্লক এবং সারফেসের ঘষাতে ঘষাতে এখানে আসলে প্রতি সময় ধরেই এখানে হিট তৈরি হচ্ছিল, গরম হচ্ছিল। গরম হয়ে তার মানে এনার্জিটা আসলে এই ফ্রিকশনের কারণে গরমের ফর্মে এখান থেকে আস্তে আস্তে সরে গরম হচ্ছিল সারফেস, সারফেস গরম, তার মানে তার এনার্জিটা ট্রান্সফার হয়ে গেল হিটের ফর্মে। হিটের মাধ্যমে স্যার। এবং নর্মালি তাই হয় সব ক্ষেত্রেই। যদি এই সারফেস আমরা কোনো কিছু যত পলিশ সারফেসই হোক, যত পলিশড সারফেসই হোক, অর্থাৎ ফ্রিকশন যতই কম হোক, সে ধরনের সারফেসেও যদি আমরা কোনো কি ব্লককে ছেড়ে দেই বা যেতে দেই, তাহলে আলটিমেটলি একটা সময় পরে থেমে যাবে। ধরে নাও সারফেস কোনো ফ্রিকশন নাই, এরপরেও এখানে যে আশেপাশে বাতাস ছিল, এয়ার ছিল, হ্যাঁ, এই এয়ারের সাথে তো ফ্রিকশন হবে, এয়ারের সাথে ফ্রিকশন হবে, বাতাস, ওখানকার বাতাসগুলো সামান্য টেম্পারেচার রাইজ করবে, অর্থাৎ গরম হয়ে যাবে। তার মানে আমরা এইভাবে বলতে পারি এনার্জি হচ্ছে একটা প্রপার্টি, ম্যাটারের একটা প্রপার্টি, এবং যে প্রপার্টি তুমি ক্যালকুলেট করতে পারো এবং সেগুলো ট্রান্সফারেবল। ট্রান্সফার হলে কি হয়, আইদার ওয়ার্ক হয় অথবা ওয়ার্ক পাওয়া যায়, কিংবা হিট তৈরি হয়। এই হচ্ছে সহজভাবে এনার্জিকে বলতে গেলে। এনার্জি হচ্ছে এক ধরনের প্রপার্টি এবং এই প্রপার্টি ট্রান্সফারেবল। ট্রান্সফার হলে ওয়ার্ক পাবে বা ওয়ার্ককে ব্যবহার করে ট্রান্সফার করতে হবে, অথবা হিট পাওয়া যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এগুলো উদ্দেশ্য না এনার্জি। এর মধ্যে তোমরা হয়তো ওয়ার্ক বুঝেই গিয়েছো। ওয়ার্ক বলতে কি মিন করে, হ্যাঁ, ওয়ার্ক বলতে বোঝায়, ওয়ার্ক হচ্ছে এনার্জি ট্রান্সফারের একটা ফর্ম। ওয়ার্ককে যদি আলাদাভাবে বলি, এনার্জি ট্রান্সফারের একটা ফর্ম। এবং এক্ষেত্রে এনার্জি ট্রান্সফারের ফর্ম বলতে ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে যদি এনার্জি ট্রান্সফার হয়, তাহলে সেই কাজটুকুকেই বলে ওয়ার্ক। ফোর্স অ্যাপ্লাই করলাম এবং এর সাথে সাথে কিছু ডিসপ্লেসমেন্ট হলো, মানে কিছু জায়গায় সরে গেল, এটাও তো এনার্জি ট্রান্সফার। তো এই ধরনের এনার্জি ট্রান্সফারের ফর্মকে বলে ওয়ার্ক। এনিওয়ে, আমরা ওইভাবে চিন্তা না করে একটু উদাহরণ দিই। দেখো, প্রথমে একটা ব্লক, হ্যাঁ, এরকম একটা ব্লক, এই সারফেসে কোনো ফ্রিকশন নাই, হ্যাঁ, ফ্রিকশনলেস সারফেস। এই ধরনের সারফেসে একটা ব্লককে যদি এখানে একটা ধাক্কা দিয়ে দেওয়া হয়, তাহলে ধাক্কা দিয়ে দিলাম, ধাক্কা দিলে কি হবে, যেহেতু ফ্রিকশন নাই, তাহলে ব্লকটা অন্য একটা পজিশনে চলে যাবে, তাই না? এখন এই ব্লক হয়তো প্রথম থেকেই স্থির অবস্থায় ছিল, হতে পারে, অথবা প্রথম থেকেই একটা স্পিডে সে প্রথম থেকেই মুভ করতেছিল। কেউ একজন হয়তো দৌড়াচ্ছে, আমরা তাকে আরেকটু ধাক্কা দিয়ে দিলাম, ঠিক ওরকম, যে প্রথম থেকেই হয়তো এটা কোনো স্পিডে মুভ করতেছিল, আমরা আরেকটু ধাক্কা দিয়ে দিলাম। তাহলে আগে যে স্পিডে মুভ করছিল, কি হবে, তার স্পিড একটু বেড়ে যাবে, তাই না? এটাই তো হওয়ার কথা, না কি বলো তোমরা? জি স্যার। একটা স্পিডে মুভ করতেছিল, আমরা আরেকটু ধাক্কা দিয়ে দিলাম, তাহলে স্পিড বেড়ে গেল। অথবা স্থির অবস্থায় ছিল, হতে পারে, আমরা ধাক্কা দিয়ে দিলাম, চলতে শুরু করলো, হ্যাঁ, কোনো ফ্রিকশন নাই, তার মানে সে তো চলতেই থাকবে যদি ফ্রিকশন না থাকে, অন্য কোনো বাধা টাধা না থাকে। নিউটন ল তো এরকম, এই গতিসূত্র। যাই হোক, এখন এটা তো সব গতির অনুকূলেই ধাক্কা দিতে হবে, তাই না স্যার? হ্যাঁ, গতির উল্টো দিকে দিলে তো কমে যাবে। আমরা এদিকে দিচ্ছি, ধরে নাও এই আগে থেকে এদিকে যাচ্ছিল, আমরা একটু ধাক্কা দিলাম, অথবা সে যাচ্ছিলই না, স্থিরই ছিল, আমরা ধাক্কা দিলাম, এদিকে সে চলে গেল, যেদিকে ধাক্কা দিয়েছি সেদিকেই গেল। তাহলে এই ক্ষেত্রে এই মোশনকে কি ধরনের মোশন বলে? এই যে এটা কি রোটেশন নাকি? এখানে কি রোটেশন হলো? ট্রান্সলেশনাল জি স্যার। বলা যায়। ট্রান্সলেশন স্যার। আচ্ছা, ট্রান্সলেশন। তাহলে এই মোশনকে আমরা বলতে পারি ট্রান্সলেশন। যদিও স্ট্রেট পাথে গিয়েছে, কার পাথেও হতে পারতো, স্ট্রেট পাথে গিয়েছে, সমস্যা নেই। তাহলে ট্রান্সলেশন, তাহলে আমরা তো এইভাবে বলতে পারি, যদি এটাকে 1 নাম্বার পজিশন চিন্তা করি এবং এটাকে 2 নাম্বার পজিশন চিন্তা করি, তাহলে প্রথমে তো আমরা বলতে পারি যে প্রথমে ধরে নাও কোনো একটা স্পিড তার ছিল, v1 স্পিড ছিল, এখন কিন্তু বলো, কেউ একজন কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশন।
নেটওয়ার্ক জনিত প্রবলেম হচ্ছে হয়তো। আচ্ছা যাই হোক, তাহলে প্রথমে V1 স্পিড ছিল। স্যার হুম, তাহলে প্রথমে ধরে নাও এটার স্পিড ছিল V1 বা জিরোই ছিল। আচ্ছা ধরে নিলাম স্পিড ছিল, একটা স্পিড ছিল, এবং যেহেতু 1 নাম্বার তাহলে V1, তাহলে স্পিড ছিল। এরপরে সে কি পেলো, এখান থেকে একটা ধাক্কা পেলো। ধাক্কা পাওয়ার কারণে তার স্পিড আরো বেড়ে গেল। তাহলে আমরা কিরকম বলতে পারি না, প্রথমে তার যতটুকু এনার্জি ছিল সেই এনার্জি প্লাস সেই পরিমাণ এনার্জি প্লাস তার সাথে সে কিছু ধাক্কা পেল, সেই ধাক্কা ইকুয়াল হবে এই তার স্পিড বেড়ে যাওয়া, অর্থাৎ এনার্জি বেড়ে যাওয়া। এভাবে কি বলা যেতে পারে? স্যার আর একটু বলেন কথাটা। প্রথমে তার এই ব্লকে একটা স্পিডে ব্লকটি মুভ করছিল, তো সেই স্পিড তার মানে এনার্জি আছে তার মধ্যে, কাইনেটিক এনার্জির কথাই চিন্তা করো, তাহলে তার মধ্যে কাইনেটিক এনার্জি ছিল। এরপরে আমরা তাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে তাহলে আমরা কিরকম বলতে পারি, 1 নম্বরে কাইনেটিক এনার্জি প্লাস তার সাথে সে ধাক্কা যতটুকু পেলো, অর্থাৎ ওয়ার্ক যতটুকু করলো, ইকুয়াল হবে এই যে পরবর্তীতে তার এনার্জি বেড়ে গিয়েছে 2 নাম্বার পয়েন্টে। এই এরকম লিখতে চাচ্ছি। দেখো, ইনিশিয়াল এনার্জি, তার যতটুকু এনার্জি ছিল, এখানে তার যতটুকু এনার্জি আগে থেকে ছিল, হয়তো ছিলই না, স্থির অবস্থায় ছিল, জিরো থাকতে পারে। তারপরে আমরা তাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার কারণে সে কিছু ওয়ার্ক করলো, কিছু এনার্জি ছিল, ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে তো সরে গিয়েছে, তার মানে কিছু ওয়ার্ক তার হয়েছে। তাহলে ইনিশিয়াল কিছু এনার্জি তার মধ্যে ছিল, একটা স্পিডে মুভ করতে ছিল, এবং তার সাথে আমরা ধাক্কা দিয়ে দিলাম, কিছু ওয়ার্ক হলো। এই দুটো মিলে আলটিমেটলি তার এনার্জি বেড়ে গেল, তার মানে তার ফাইনাল এনার্জি ইকুয়াল হলো তার ফাইনাল এনার্জি। এভাবে কি বলতে পারবো? স্যার ফাইনাল এনার্জি তো ব্লক না। হ্যাঁ, ব্লক 2 না, এই ব্লকটাই সামনে চলে গেল তখন। পজিশন এগুলো যে 1 নম্বর পজিশন, এটা হচ্ছে পরবর্তীতে ধাক্কা খাওয়ার পরের পজিশন। শক্তি তো শেষ হয় না, সেটা একটা রূপ বদলায় স্যার, এক রূপ থেকে আরেক রূপ চলে যায়। তো আমরা তো এইভাবে বলতে পারি যে প্রথমে এখানে তার কিছু এনার্জি আগে থেকে ছিল, আমরা তাকে কিছু ধাক্কা দিলাম, অর্থাৎ কিছু ওয়ার্ক দিলাম, সেই ওয়ার্ক আর আগের এনার্জি মিলিয়ে সে ফাইনালি নতুন তার এনার্জি তৈরি হলো। তৈরি হলো বলতে বোঝাতে চাচ্ছি ট্রান্সফার দুটো মিলে তার ফাইনাল এনার্জি জি হয়ে স্যার। গেল। এটা তো বলা যায় নাকি, কি বলো? এই জি কথা স্যার। বলা যায়? তোমাদের অন্যদের কি হবে। এই কথা বলা যায়? হ্যালো স্যার। স্যার যাবে স্যার। হ্যাঁ বলো। প্রাথমিক স্থির ছিল স্যার। হ্যাঁ ধরে নাও স্থির ছিল, তাহলে প্রাথমিক কোনো এনার্জি ছিল না, হতে পারে যদি থাকে। স্যার আমরা যে স্যার কনজারভেশন স্যার ল জানি স্যার, এর যে কনজারভেশন ল স্যার, এটা তো লেখা যায় যে প্রত্যেকটি অবস্থানে বস্তুর মোট শক্তি সমান থাকবে। তার মানে স্যার প্রথম অবস্থায় হ্যাঁ, শক্তি ছিল, তাহলে এখানে তার মোট শক্তি কত? এখানে তার কিছু শক্তি ছিল, সেই শক্তি ইনিশিয়াল এনার্জি, তার সাথে তারপরে আমরা তাকে কিছু ধাক্কা দিলাম, তার সাথে কিছু কাজ ওয়ার্ক করা হয়েছে। সমান হলো তার এই পজিশনে ফাইনাল যে জি তার স্যার, শক্তি, ফাইনালি যে পজিশন এনার্জিটা পাওয়া যাচ্ছে। জি স্যার, তাই না? ফাইনাল এনার্জি। এরকম তো লেখা যাবে নাকি বলো? জি স্যার। আচ্ছা, তো এরকম যদি লেখা যায়, এখন আমি একটু ফর্মে লিখি যে প্রথমে যে এনার্জি ছিল, ধরে নাও প্রথমে স্থির ছিল না, বা থাকতে পারে, আমি মনে করতেছি স্থির ছিল না, একটা স্পিডে ছিল, তার মধ্যেই আমি ধাক্কা দিলাম। তাহলে প্রথমে তার এনার্জি ছিল, সেই এনার্জি লিখলাম T1, এবং এরপরে তাকে আমরা কিছু ওয়ার্ক দিলাম 1 নাম্বার থেকে 2 নাম্বার পর্যন্ত যাওয়ার জন্য কিছু ওয়ার্ক, এটাকে লিখলাম U1 থেকে 2, এবং ফাইনালি তার এনার্জি হয়ে গেল 2 নাম্বার পজিশনে, এটাকে লিখলাম T2। তাহলে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি সে ইনিশিয়ালি T1, তারপরে ওয়ার্ক U1 থেকে 2 ইকুয়াল হচ্ছে ফাইনাল অবস্থায় তার এনার্জি বেড়ে গেল। ঠিক তো না? এভাবে তো ওই কথাটাকে এইভাবে নোটেশন দিয়ে লিখেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এইটার ক্ষেত্রে চিন্তা করো, এটা তো ট্রান্সলেশনাল মোশন। হ্যাঁ, এই ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে চিন্তা করতে পারো, ধরে নাও এখানে যে ধাক্কা দিয়েছিলাম সেই ধাক্কা হচ্ছে F, হ্যাঁ, F ফোর্সে ধাক্কা দিয়েছিলাম। তাহলে F ফোর্সে ধাক্কা দিলে, ধাক্কা দেওয়ার পরে সে এখান থেকে এই পজিশনে আসলো, এবং এখানকার ডিসটেন্স হচ্ছে D। এখানকার ডিসটেন্স, জি স্যার। হ্যাঁ,
এই তো, তাহলে আমরা প্রথম অবস্থায় 1 নাম্বার পজিশনে টোটাল এনার্জি বলতে আমি শুধু কাইনেটিক এনার্জি ইন্ডিকেট করতেছি। তাহলে কাইনেটিক এনার্জি 1 নাম্বার পজিশনে কত? ধরে নাও 1 নাম্বার পজিশনে তার ভেলোসিটি ছিল v1। তাহলে 1 নাম্বার পজিশনে কাইনেটিক এনার্জি কিভাবে লিখতে পারবো? হাফ mv1 স্কয়ার। স্যার যদি বস্তুটা গতিশীল থাকে তাহলে লিখতে পারবো, আর যদি ফিক্সড থাকে তাহলে এখানে কাইনেটিক এনার্জি 0। হ্যাঁ, 0, তুমি ভেলোসিটি 0 হবে তখন এটার কাইনেটিক এনার্জি 0 হবে, তাই না? ফর্মুলা তো ভেলোসিটি হাফ 0 হয়ে mv1 যাবে। স্কয়ার, তখন তোমার হ্যাঁ v1 থাকবে না, 0 হবে। বুঝতে পারছি। আচ্ছা, যদি থাকে, যাই হোক, আমরা তো এভাবে লিখতে পারবো যে 1 নাম্বার পজিশনে হচ্ছে হাফ mv1 স্কয়ার হলো। এরপরে 2 নাম্বার পজিশনে তার ভেলোসিটি তো বেড়ে যাবে আগের চেয়ে, তার স্পিড বেড়ে যাবে। তাহলে 2 নাম্বার পজিশনে লিখতে পারি না এভাবে, হাফ mv2 স্কয়ার 2 নাম্বার পজিশনের এনার্জি। তাহলে t1 লিখলাম, t2 লিখলাম। আর ওয়ার্ক, কতটুকু কাজ হলো? আমরা ফোর্স দিয়েছি F, এবং F ফোর্স দেওয়ার কারণে তার কতটুকু ডিসটেন্স ট্রাভেল হয়েছে d। তাহলে কাজ ইকুয়াল কি বলো তো? ওয়ার্ক ইকুয়াল কি তোমরা জানো? ফোর্স ইনটু ফোর্স ইনটু স্যার ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে স্যার। ফোর্সের বরাবর যতটুকু দূরত্ব গেল, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, ফোর্স এবং তার সাথে ফোর্সের অ্যালং, ফোর্স যেদিকে তুমি অ্যাপ্লাই করেছো সেই বরাবর যতটুকু ডিসটেন্স। এখন এখানে ফোর্স যেদিকে সেদিকেই ডিসটেন্সটা হয়েছে। তাহলে এভাবে লিখতে পারি। তাহলে কাজ হচ্ছে u1 থেকে 2 হচ্ছে fd। হ্যাঁ, ওকে। তাহলে এই কোয়েশনটাকে আমরা ফুলফিল করি। এটাকে ফুলফিল করলে কি হবে? এখানে t1 এর পরিবর্তে লিখবো হাফ mv1 স্কয়ার, আর এটার পরিবর্তে লিখবো fd, আর এটার পরিবর্তে লিখবো হাফ mv2 স্কয়ার। এই তো হলো ট্রান্সলেশন হলো। হ্যাঁ, আচ্ছা, তারপরের একটা উদাহরণ দেখো। এরকম একটা ডিস্ক বা সিলিন্ডার টাইপের কোনো একটা কিছু, যেখানে যে মাঝখানে বিয়ারিং আছে। হ্যাঁ, মাঝখানে বিয়ারিং আছে। তাহলে এটা ধরে নাও স্থির ছিল বা ঘুরতেই ছিল। হ্যাঁ, যে কোনোটাই হতে পারে, স্থির থাকতে পারে, ঘুরতে পারে। আগের বেলাতেও আমরা কিন্তু একই কথা বলেছি, যদি স্থির থাকে তাহলে প্রথম কাইনেটিক এনার্জি এটা 0 হয়ে যাবে, অর্থাৎ ভেলোসিটি থাকবে না, 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর যদি স্থির না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো এখানে কাইনেটিক এনার্জি থাকবে প্রথমে। আচ্ছা, তাহলে এখানে ধরে নাও এই একটা ডিস্কের মতো ছিল, যা এখানে বিয়ারিং এর মধ্যেই আছে লাগানো। তো এই অবস্থায় এটা ধরে নাও ঘুরতেছিল, তো কোন একটা ইয়েতে ঘুরতেছে। আমি আরো, বা স্থির ছিল, এবার ধরে নাও স্থিরই ছিল, আমি এটাকে আরেকটু ঘুরিয়ে দিলাম। হাত দিয়ে ঘোরানো যায় না? তোমরা এরকম তো হাত দিয়ে ডিস্ক ঘুরিয়েছো, গ্রাইন্ডিং হুইল যদি হয়, তাই হাত দিয়ে ঘোরানো যায়। ধরে নাও আমি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়া মানে হচ্ছে একে কাপল দেওয়া। হ্যাঁ, হাত দিয়ে ঘোরানো বা যে কোনো কিছু দিয়ে ঘোরানো মানে কাপল দিলাম, মুভমেন্ট দিলাম এটাকে। ঘোরালাম। তো ঘোরানোর পরে সে এরকম ঘুরে এই জায়গাতে চলে আসলো, মোটামুটি এতটুকু পরিমাণ ঘুরেছে। তাহলে এক্ষেত্রে আমি তো প্রথমে এক্ষেত্রে এটা নিশ্চয়ই কি, এটা কি রোটেশন, তাই না? জি স্যার অবশ্যই। এটা মোশন তো রোটেশন, এটা তো ট্রান্সলেশন হয়নি, কারণ রোটেশন, এটা তো ফিক্সড, এই জায়গায় ফিক্সড আছে, আমরা জাস্ট ঘুরিয়েছি এই এতটুকু। ঘোরানোর পরে এই কালার দিয়ে এর জন্য বোঝানোর চেষ্টা করেছিলাম, এই কালারটা দেখো নিচে আছে, এই কালারটা উপরে উঠে গেছে, তার মানে জাস্ট ঘুরলো, এই এতটুকু। অ্যানিমেশন দিয়েও দেখাতে পারতাম, বাট এইভাবেই দেখাচ্ছি যে 1 নম্বর একই অবস্থানে থেকে ঘুরছে স্যার, না তো তাই তো স্যার নাকি? কি বললে হৃদয়? বুঝতে পারিনি, বলো। স্যার একই অবস্থান থেকে ঘুরছেন নাকি স্যার? এটা সরে গেছে ডান দিকে? অবস্থান চেঞ্জ হয়নি, এখানেই আছে, একই জায়গায় আছে, জাস্ট ঘুরে গিয়েছে। ঘোরানোর পরের অবস্থাটা দেখানোর জন্যই পাশে ফিগারটা এঁকেছি। হ্যাঁ, ফিগারটা শুধু পাশে এঁকেছি, জাস্ট ঘোরানোর পরবর্তী অবস্থাটা দেখানোর জন্য। তাহলে এটা হচ্ছে রোটেশন। তাহলে এই রোটেশন হলো, এখানেও তো তাই লিখতে পারি একই কথা, যে প্রথমে যে পরিমাণ কাইনেটিক এনার্জি ছিল, তারপরে আমরা এখানে কি দিলাম, হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, মানে কাপল দিলাম বা মুভমেন্ট দিলাম, তার মানে কিছু ওয়ার্ক দিলাম। আলটিমেটলি একই কথা, কিছু ওয়ার্ক দিলাম। ওয়ার্ক দেওয়ার পরে পরবর্তীতে সে হয়তো একটু জোরে ঘুরতে থাকবে, স্পিডে ঘুরতে থাকবে, তাই তো? প্রথমে যে স্পিডে ঘুরছিল তাকে আরেকটু হাত দিয়ে বেশি ঘুরিয়ে দিলাম, তাহলে কি হলো? প্রথমে অল্প স্পিডে ঘুরছিল,
তার মধ্যে তাকে আরেকটু কাপল দিয়ে দিলাম, মানে কিছু ওয়ার্ক দিলাম, ওয়ার্ক দেওয়ার কারণে সে আরো জোরে ঘুরতে থাকে, ওই একই জায়গায় বিয়ারিং এর মধ্যে ফিক্স থাকলো। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে এই আগের মতো ফর্মুলা লিখি যে প্রথমে কাইনেটিক এনার্জি, তারপরে কিছু ওয়ার্ক, এবং দেন ফাইনালি তার স্পিড বেড়ে গেল, তার মানে এনার্জি বেড়ে গেল। এইভাবে তো লেখা যায়, তাই না? কি বলো তোমরা? একই তো কথা। আর জি একটা স্যার। কোশ্চেন ছিল স্যার। বলো। হ্যাঁ, স্যার এখানে যখন আপনার এই ডিস্কটা বা সার্কেলটা বলেন যখন রোটেট করতেছে তখন তো সবসময় একটা ডিস্টেন্সে সে অতিক্রম করতেছে, এখানকার কাজটা যদি একটু বুঝা দিতেন আপনি। আচ্ছা আমরা এটা আসতেছি আস্তে আস্তে, মানে এই কথা তো লেখা যায়। প্রথমে তার যে এনার্জি ছিল, কিছু কাপল দিলাম, হুম হুম। কিছু ওয়ার্ক দিলাম, তার স্পিড বেড়ে গেল, মানে এনার্জি বেড়ে গেল, তাই তো? এই তো জি স্যার, সিম্পল। এটা বুঝতে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি 1 নম্বর পজিশনে কাইনেটিক এনার্জি কি ছিল। ধরে নাও 1 নম্বর পজিশনে কাইনেটিক, এখন একটু এখানে কথা আছে। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? 1 নম্বর পজিশনে কাইনেটিক এনার্জি যদি চিন্তা করতে চাই, যখন ঘোরেনি, বা হারে মেরে স্যার। হাফ এমবি স্কয়ার। ওমেগা স্কয়ার। এখন হাফ এমবি স্কয়ার একটু বলা কঠিন, কেননা এখানে তো রোটেশন হচ্ছে। হাফ এমবি স্কয়ার জি স্যার, এখানে তাহলে আমাদের কৌণিক গতি চলে আসবে, অ্যাঙ্গুলার মোশন হবে। এমভি স্কয়ার। হ্যাঁ, হাফ এমবি স্কয়ার আমরা ডাইরেক্ট তো এইভাবে লিখতে গেলে আমাদের এটা এই লাগবে, এটা কি বলে, এই ভেলোসিটি লাগবে। ভি লাগবে। হ্যাঁ, এখন এই যদি সার্কুলার মোশন হতো, তাহলে না হয় সার্কুলার মোশনে তোমরা জানো, যদি আমরা এই একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে পয়েন্টের ভেলোসিটি কিন্তু এরকম থাকে, ট্যানজেনশিয়াল ভেলোসিটি থাকে। কিন্তু এটা তো রোটেশন, রোটেশনের ক্ষেত্রে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা যে কাজটা করতে পারি এখানে, যে কাজটা করতে পারি, এই ডিস্কটাকে যদি আমরা অনেকগুলো টুকরা টুকরা করে ফেলি, ধরুন আমি এটাকে অনেকগুলো পার্টে আমরা ভাগ করলাম, অনেকগুলো পার্টে আমরা ভাগ করলাম, এবং খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা ভাগ করে ফেললাম অনেকগুলো পার্টে, দুই পাশেই। হ্যাঁ, শুধু এক পাশে না, অন্যগুলো ড্র করছি না, এই পাশেও করেছি, অনেকগুলো টুকরো টুকরো পার্টে ভাগ করলাম। তো অনেকগুলো টুকরো টুকরো পার্টে ভাগ করলে, তো এই এই ধরে নাও এইটুকু, হ্যাঁ, এই অংশ এইটুকু চিন্তা করো না, তাহলে এইটুকুর ক্ষেত্রে এটার এটা নিশ্চয়ই মোটামুটি একটা পার্টিকেলের মতো, তাই না? পার্টিকেলের মতো, আর এটার মাস সেন্টার হচ্ছে এখানে জি। তাহলে এই অংশটা শুধু চিন্তা করো, এই যেটুকু আমি ড্র করেছি, এই অংশটা এই সেন্টারের রেসপেক্টে ঘুরছে, তাই না? সেন্টারের রেসপেক্টে ঘুরছে। এটাকে আমরা একটু এদিকে ড্র করি, তাহলে এই হচ্ছে সেন্টার। সেন্টার থেকে এই অংশটা, এটা একটা পার্টিকেলের মতো, এই অংশটা ঘুরছে, ঘুরছে এভাবে পুরোটাই ঘুরবে, এই অংশটা ঘুরছে, ঠিক এরকম প্রত্যেকটা অংশই ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে একে তো আমরা, যেহেতু এটা একটা পার্টিকেল মানে খুব ক্ষুদ্র, তাহলে একে তো আমরা এখন, এটা তো একটা ভেলোসিটি থাকবে, তাই না? ট্যানজেনশিয়াল ভেলোসিটি থাকবে। ট্যানজেনশিয়াল ভেলোসিটি, ভেলোসিটি একটাই অ্যাকচুয়ালি ট্যানজেনশিয়াল। অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে দুটা কম্পোনেন্ট হয়, ভেলোসিটির ক্ষেত্রে তার দুটো হয় না, একটাই। তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি থাকবে। এই ক্ষেত্রে তুমি হয়তো একে বলতে পারো যে এই ছোট্ট পার্টিকেলটার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি। এই ছোট্ট পার্টিকেল তো, তাহলে একে ছোট্ট, একে দিলাম এ, ওই এ এর মাস, আর ভি এ স্কয়ার, এটা তুমি বলতে পারো। কারণ এর ক্ষেত্রে ভেলোসিটি আছে, ভি আছে, তুমি বলতে পারো। ঠিক এরকম এখানকার একটা পার্টিকেল যদি চিন্তা করো, এই যে বাম পাশে ফিগারে দেখাচ্ছি, এই পার্টিকেলটাকে চিন্তা করলো, যে টুকরো টুকরো করেছি তো, তো এই পার্টিকেলটাকে যদি তুমি চিন্তা করো, তাহলে এটার ক্ষেত্রেও ঠিক তাই। এই ধরে নাও এই আমার সেন্টার, আর পার্টিকেলের পজিশন হচ্ছে এখানে, তার পার্টিকেলের পজিশন থেকে এখানে এটার দূরত্ব আমরা ধরে নাও জানি। তো এখন এটার ক্ষেত্রে আমি লিখতে পারবো, এটা যেহেতু পার্টিকেল পয়েন্ট, তো সেক্ষেত্রে এও তো জাস্ট সার্কুলার মুভ করতেছে, হ্যাঁ, সার্কুলার মুভ করতেছে। তো আমি এক্ষেত্রেও একটা ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি পেতে পারি, যেটাকে ট্যানজেনশিয়াল ভেলোসিটি বা নরমাল ভেলোসিটি যদি বলো, ভেলোসিটি বলতেছি। এটা যদি ধরো বি পার্টিকেল হয়, ভেলোসিটি বিবি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ, এটার কাইনেটিক এনার্জি হাফ এম ভি বি স্কয়ার, এবং ওই পার্টিকেলটার মাস। এভাবে লেখা যেতে পারে। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, শুনতে শুনতে পাচ্ছ তো সবাই, না? জি স্যার।
আচ্ছা, জি স্যার, শুনতে তাহলে পাচ্ছি। আমার ফাইনাল কথা হচ্ছে যে আসলে একে যদি এরকম টুকরো 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 করি, অনেকগুলো পার্ট হয়ে গেল ছোট 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 ছোট, তখন প্রত্যেকটাই ছোট ছোট অংশের একটা করে এরকম ভি থাকবে। সেগুলোকে প্রত্যেকটাকে আলাদা করে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, মানে ওই ছোট পার্টিকেলের মাস, তার সাথে তার ভ্যালোসিটি স্কোয়ার, এভাবে আরেকটার, এভাবে অনেকগুলো। তো আমি এইভাবে লিখলাম, দেখো এখানে এই ডান পাশে লিখেছি হাফ এম ভি স্কোয়ার লিখেছি, কিন্তু সাম দিয়ে বুঝিয়েছি যতগুলো টুকরো টুকরো করলাম প্রত্যেকটারই, হ্যাঁ, প্রত্যেকটারই মাস ভি স্কোয়ার, মানে সবগুলো আলাদা। যেহেতু রোটেশন হচ্ছে, আমি তো ডাইরেক্ট আসলে এখানে রোটেশনে ডাইরেক্ট কোনো ভি নাই, তাহলে আমি ভি তো এখানে লিখতে পারবো না। রোটেশনে শুধু অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, ট্যানজেনশিয়াল ভেলোসিটি হয় শুধুমাত্র যদি তুমি একটা পয়েন্টকে চিন্তা করো, অথবা এই রোটেশন যদি জি এর রেসপেক্টে না হয়ে, মাস সেন্টারের রেসপেক্টে না হয়ে অন্য কোনো একটা সেন্টারের রেসপেক্টে হয়, তখন তার জি কে আমরা লাস্ট ক্লাসে দেখেছি, তখন তার জি এর ক্ষেত্রে এরকম বলতো। এনিওয়ে আমরা অত পুরোনো চিন্তায় যাচ্ছি না, এখানে দেখো তাহলে এভাবে তো লিখতে পারি না, যদি টুকরো টুকরো করে ফেলি ছোট 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 ছোট, প্রত্যেকটার জন্য হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার, এভাবে সব হাফ এম বি স্কোয়ার একসাথে লিখেছি, জি স্যার। লেখা যায় না? আচ্ছা, এবার যদি আমরা লিখি, এরপরে দেখো এখন আমরা এই ভি কে, যেহেতু এইগুলো এই ছোট পার্টিকেল গুলো, এটা ভেলোসিটি আছে, হ্যাঁ, যেটা ট্যানজেন্ট বরাবর কাজ করে, এবং তার সাথে সাথে এটা একটা সেন্টার থেকে যেহেতু সার্কুলার পথে মুভ করছে, তার মানে এটা একটা রেডিয়াসও কিন্তু আছে, একটা রেডিয়াসও কিন্তু আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি লিখতে পারো যে ভি ইকুয়াল ওমেগা আর, এ কথা লিখতে পারো, কারণ সার্কুলার মোশন। ওর ক্ষেত্রে তো এটা সার্কুলার মোশন, ওই পার্টিকেলের ক্ষেত্রে, বাট পুরো বডিটা কিন্তু সার্কুলার মোশন না, পুরো বডিটা রোটেশন। রোটেশন হচ্ছে অনেকগুলো কোটি কোটি পয়েন্টের সার্কুলার মোশন সমন্বয়, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এই ভি স্যার, এ, বলো। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আবু হাসান বলো। জানি যে ভি ইকুয়াল টু ওমেগা ইকুয়াল হ্যাঁ টু ভি ভাগ আর, ঠিক আছে? হ্যাঁ সূত্রটা কি, যখন কি শুধু একটা পার্টিকেল জন্য, মানে একটা কণার হ্যাঁ, এক্সপ্রেশন সূত্রটা দিয়েছেন, শুধুমাত্র তারা সার্কুলার মোশনের জন্য। অনেকগুলা কণার গতি রেখে আমি যোগ। ওই ভি ইকুয়াল ওমেগা আর, এটা শুধুমাত্র যদি সার্কুলার মোশন থাকে তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে পারো। রোটেশনের ক্ষেত্রে তুমি লিখলা, এইটা রোটেশন, এটার ধরে নাও এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, ওমেগা, তাই না? এই বড়টার, এই পুরো জি স্যার। ডিস্কটার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, জি স্যার। তাহলে ওমেগা, তাহলে এটার ভি যদি লেখো ভি ইকুয়াল ওমেগা আর, তুমি কথা লিখলা ওমেগা আর, এটা রেডিয়াস হচ্ছে আর, তাহলে তুমি এখানে কোন ভি পাবা বলো তো? এরকম একটা ভি পাবা না? এরকম একটা ভি পাবা না? জি স্যার। এই ভি তো, লিনিয়ার ভিউ হচ্ছে এই ভি স্যার। তো এখানকার ভি, এই যে এখানকার যে পয়েন্ট, সেই পয়েন্টের ভি, এটা ও, তো পুরো ডিস্কের ভি না। তার মানে এই দুই, তার মানে মূল পার্থক্য হচ্ছে রোটেশন আর এটা হচ্ছে সার্কুলার মোশন। হ্যাঁ, এগুলোই তো প্রথম থেকে বলে আসতেছিলাম তোমাদের। যাই হোক, তোমরা হয়তো ওইভাবে কাজ করতে পারছো না, বিষয়টা রোটেশন কিন্তু সার্কুলার মোশন না। হ্যাঁ, যদি আবার এই জি এর রেসপেক্টে না হলে, এর সেন্টার যদি এখানে হতো, এখানে হয়ে যদি পুরো ডিস্কটা পুরো জায়গা জুড়ে ঘুরতো, তাহলে সেক্ষেত্রে তুমি ডিস্ক রোটেশনও হলো, তার সাথে সাথে এই ডিস্কের জি মাস সেন্টার, সেটা সার্কুলার মোশনেও গেল, যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। সেক্ষেত্রে তুমি এখানে হয়তো ওই এই জি এর জন্য একটা ভি থাকতো। এনিওয়ে, ওগুলো অত কমপ্লেক্সে আমরা না যাই, আমরা যেভাবে আসতেছিলাম যে এইভাবে তো লিখতে পারি ছোট ছোট টুকরোগুলোর, যে ভি এর ক্ষেত্রে ওগুলো প্রত্যেকটাই যেহেতু সার্কুলার এবং প্রত্যেকটার ক্ষেত্রে ওমেগা আর আর আছে, তাহলে ওমেগা, এবং সবগুলোর ওমেগা একই, সবগুলোর ওমেগাই সেম, কারণ একই স্পিডে ঘুরছে, যত টুকরোই করো সবগুলোর ওমেগা সেম, শুধু আর ভিন্ন। এই জন্য আমি এভাবে লিখেছি হাফ এম আই ওমেগা, ভি এর পরিবর্তে ওমেগা ইন্টু আর আই, স্কোয়ার, স্কোয়ার যেহেতু আছে দুটো স্কোয়ার হয়ে গেল। এখন তো তোমরা একটু 8 পিস করে লিখলাম, দেখো এম আই এর পরে যেহেতু আই আছে, দুটোকে একসাথে লিখলাম, আর একে লিখলাম ওমেগাটাকে পাশেই লিখলাম, অদল বদল করলাম। এখন এই ক্ষেত্রে এম আর স্কোয়ার, হ্যাঁ, কোন একটা পার্টিকেলের সেন্টার এখানে আর পার্টিকেলটা এখানে, এটার মাস হচ্ছে এম, আর এখানকার ডিসটেন্স হচ্ছে আর, ডিসটেন্স হচ্ছে আর। তাহলে এম আর স্কোয়ার দিয়ে কি ইন্ডিকেট করে বলো তো? এম আর স্কোয়ার দিয়ে পার্টিকেলের ক্ষেত্রে এম আর স্কোয়ার, এটা একটা পার্টিকেল। মোমেন্ট অফ ইনার্শিয়া স্যার, মোমেন্ট অফ আই। ইনার্শিয়া। আচ্ছা, যেহেতু পার্টিকেল, এর তো কোনো আসলে শেপ নাই, শেপ থাকলে তখন আবার বিভিন্ন রকম হতো, ডিস্ক হলে একরকম,
রেক্টেঙ্গেল হলে একরকম বিভিন্ন রকম থাকতো, ওগুলো চিন্তা করতেছি না। তার মানে এম আর স্কোয়ার মানে আই। তাহলে আমি ওই প্রত্যেকটা ছোট ছোট পার্টিকেলের আই হবে এবং সবগুলোর আই যোগ করলে টোটাল আই। তো একবারে ডাইরেক্ট টোটাল আই লিখলাম, দেখো এভাবে লিখছি। হাফ থাকলো, আর এম আর স্কোয়ার মানে তো আই, তো ছোট ছোট পার্টিকেলের প্রত্যেকটা ছোট ছোট আই, একটা আই আর একটা আই, এভাবে সব আই যোগ করলে আসলে ওই পুরো ডিস্কের আই। আর ওমেগা স্কোয়ার তো ওমেগা স্কোয়ার, তাহলে হাফ ওমেগা স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারবো কাইনেটিক এনার্জি যদি রোটেশন হয়। রোটেশনের ক্ষেত্রে আপনার হাফ এমবি স্কোয়ার লিখতে পারবো না, আলটিমেটলি হাফ এমবি স্কোয়ার ছোট ছোট টুকরো অংশ থেকেই এই কাজটা এসেছে। তার মানে যদি রোটেশন হয় ডাইরেক্টলি আমরা এটা লিখে দিব হাফ আই ওমেগা স্কোয়ার। ক্লিয়ার এই কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লিখি আমাদের এই ডিস্কের, যখন ডিস্ক এই অবস্থায় ছিল তখন লিখি এই 1 নম্বর অবস্থানে তার হচ্ছে হাফ আই ওমেগা, যেহেতু এখানে অল্প স্পিডে ঘুরতেছিল, আগে থেকেই ঘুরতেছিল কিছু স্পিডে, তাহলে অল্প স্পিডে ঘুরতেছিল সেই অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে লিখলাম হাফ আই ওমেগা 1। হ্যাঁ, ওই অবস্থানে যে স্পিড ছিল অ্যাঙ্গুলার স্পিড সেটা স্কয়ার। ওকে, এরপরে যখন আমি একটু কাপল দিয়ে দিলাম, মানে হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, তাহলে আরো বেশি জোরে ঘুরে গেল, তখন তার ওমেগা চেঞ্জ হয়ে যাবে জোরে ঘুরলে। তো সেক্ষেত্রে টি2 আমরা এইভাবে লিখতে পারি হাফ আই ওমেগা 2 স্কয়ার, তাই না? ঠিক আছে তো? আচ্ছা, আবার বারবার বলতেছি যে এটা কিন্তু ডিস্ক এখানে ফিক্সড ছিল, আমি শুধু ঘুরিয়ে দিয়েছি। এটা কিন্তু এমন না যে এই 1 নম্বর পজিশন থেকে এখানে চলে এসেছে, ট্রান্সলেট করেনি, কিন্তু শুধু রোটেশন, ট্রান্সলেট করেনি। ঠিক তো? আবার কেউ কেউ মনে করো না যে এই ডিস্ক কিন্তু এখানে চলে এসেছে, মানে এই বাম পাশে ছিল এখন ডান পাশে চলে এসেছে, তা কিন্তু না। ভুল বোঝা যাবে না, বেটার অ্যানিমেশন দিয়ে বোঝালেই ভালো হতো। আচ্ছা, যাই হোক, তাহলে যখন অল্প স্পিডে ঘুরতেছিল তখন এইটা লিখলাম কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা 1 স্কয়ার। যখন বেশি স্পিডে ঘুরছিল তখন হাফ আই, যেহেতু বেশি স্পিডে ঘুরলে ওমেগা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ওমেগা 2 স্কয়ার। ওকে, এটুকু তো কারো আপত্তি নাই, তাই না এই পর্যন্ত? নো স্যার। আচ্ছা, ওয়ার্ক। এখন ওয়ার্কের ক্ষেত্রে কি করব? আমরা তো হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি, এটাকে কিভাবে বলবো? ওয়ার্কের ফর্মুলা তো একটাই জানা আছে, যতটুকু শিখেছি এই পর্যন্ত, ফোর্স ইনটু ডিসটেন্স, এছাড়া তো আর কিছু জানি না ওয়ার্কে, তাই না? স্যার এটা তো রোটেশন, রোটেশনের জন্য তো রোটেশনের ক্ষেত্রে তাহলে পাই আমাদের আলফা এরকম এটা হবে না, তাই না? তাহলে আমরা তো এখানে আসলে ঘুরিয়ে দিয়েছি, বা এটাকে তুমি বলতে পারো কাপল দিয়েছি বা মুভমেন্ট দিয়েছি, যেটাই বলো, হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কতটুকু ডিসটেন্স কভার করেছে তোমরা বলতে পারবে? ডিসটেন্সটা কতটুকু হয়েছে? অন্তত ফোর্স নিয়ে চিন্তা একটু কম করি, ডিসটেন্সটা চিন্তা করো, কতটুকু ডিসটেন্স হয়েছে এই কালার দেখে বলতে পারবে? এই যে দেখো, এই কালারটা এখানে ছিল, তাই না? যে অবস্থায় আমি এই ঘূর্ণনটা দিলাম, মানে যে অবস্থায় আমি হাত দিয়ে ঘোরালাম, সে অবস্থায় এখানে ছিল কালারটা। এরপরে কালারটা কোথায় চলে আসলো? ঘুরে উপরের দিকে চলে আসছে। বৃত্তের পরিধির সমান দূরত্ব, তার মানে অর্ধেক। সে কতটুকু ডিসটেন্স কভার করেছে? এইখান থেকে শুরু করে এই এই পর্যন্ত। 180 ডিগ্রি কভার করেছে স্যার। কিভাবে 180? এটা 180 বাড়তি হবে 180 প্লাস হবে স্যার। বেশি হবে। 180 প্লাস আর তো আমরা আপাতত থিটা ক্যালকুলেশন করি, ঠিক? চোখের দেখা তো বললাম। সরণটার থিটা হয়েছে আর কি। হ্যাঁ, সেটা কি ফর্মুলা কি? এই রেডিয়াস আর, এটা রেডিয়াস আর। তাহলে এই কতটুকু বলতে পারবে? এটা যদি বাইরেটা যদি ডি হয়, তোমরাই তো বললে এটা ডি, এবার এটা যদি ডি হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডি, এই লাল দাগটা হচ্ছে ডি, তাহলে ডি এর ভ্যালু কত হবে? আর জানো আর থিটা জানো? আর থিটা, জি না স্যার, আর কি কত বলো? লিনিয়ার ডিসটেন্স হবে স্যার থিটা, থিটা। হ্যাঁ, কত থিটা হবে স্যার ডি ইকুয়াল টু এস সমান আর থিটা জানি না স্যার। হ্যাঁ, তাহলে এটা এস না বলে ডি বলেছি এটাকে, তাহলে ডি ইকুয়াল হ্যাঁ থিটা আর। এটা। আর কোনো কারো আপত্তি বা অন্য কোনো মতামত? স্যার এটা আর অন্যভাবে আমরা বাইর করা যায় না স্যার, পরিধির কোনো কনসেপ্ট দিয়ে? হ্যাঁ, এটা তো পরিধি। পরিধি কিভাবে, পুরো বৃত্তের পরিধি কিভাবে করে বলো তো? 2 পাই আর। উপায় আর স্যার। জানো 2 পাই, তারপরে
আর নাকি 2 পাই হ্যাঁ আর জি স্যার, টোটাল বৃত্তের পরিধি 2 পাই আর। জি স্যার। অথবা আমরা মোট পরিধিটাকে পাই দিয়েও লিখতে পারি। হ্যাঁ যাই লেখো, পাই ডি লেখো, 2 পাই আর লেখো, আর দিয়ে লেখো, অসুবিধা নেই। এই 2 আর গুণ করলে সেটাই হয়ে যায়, ডি হয়ে যায়, সেটা বাদ। তাহলে 2 পাই মানে কত ডিগ্রি? 2 পাই মানে স্যার 360 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তার মানে তুমি কি করেছো, 300 বৃত্ত যখন এই যে যখন পুরো পরিধি মানে কি, পুরো বৃত্তর একদম এক পয়েন্ট থেকে শুরু করে পুরো জায়গাটার ডিসটেন্স, তাই না? সেটা তুমি কি আর করেছো, এখন 360 ডিগ্রি তার সাথে আর গুণ করেছো, তাই তো করলাম নাকি? 2 পাই আর। তাহলে আমি যদি 360 গুণ ডিগ্রির করেছি সাথে আর কি। এইটুকু করো, এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, কি করবা তুমি? তো আর এর সাথে স্যার অ্যাঙ্গেলটা গুণ করে হ্যাঁ, এখানে তো পরিধির ক্ষেত্রে লাগবে ততটুকু দূরত্ব করে দিব। পরিধির ক্ষেত্রে পুরো পরিধি যখন করেছি তখন পুরো 360 ডিগ্রি মানে 2 পাই, কিন্তু তার সাথে আর করেছি। এখানে যদি এই সামান্যটুকু করি তাহলে এই পুরো এই সামান্যটুকু পেতে গেলে আমাদেরকে আর গুণ করতে হবে, আর তার সাথে মাঝখানে অ্যাঙ্গেল দিতে হবে। স্যার তাহলে আমাদের জানা মেন আর কি হ্যাঁ বলো। হবে, আমাদের থিটা জানলে তো হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এটা এইভাবে লিখেছি, দেখো এটা হয় কিনা। ডি এর পরিবর্তে মানে এই যে পরিধি, এই যতটুকু পরিধি হলো, পরিধি না তো এটা, পুরো পরিধি বললে আসলে পুরো অংশটা বোঝায়, এই অংশটুকু। তাহলে এই অংশটুকু এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ডি এবং ডি হচ্ছে আর ইন্টু থিটা, তাই হওয়া উচিত। কেননা যদি পরিধি হতো তাহলে 360 ডিগ্রি দিতাম, এখন যদি 360 ডিগ্রি না, যতটুকু আছে ততটুকুই থিটা, আর তার সাথে রেডিয়াস আর। ঠিক আছে তো এই অংশ এফ আর থিটা লেখা যাবে, ডি এর পরিবর্তে আর থিটা। কি কেউ বুঝতেছো না? ডি এর পরিবর্তে আর থিটা লিখবো, জি স্যার, জি স্যার লেখা জি যাবে। বুঝতে স্যার, পারছি বুঝে স্যার, গেছি। সমস্যা নেই। এটা খুব একটা কমন কনসেপ্ট। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখন আমরা এফ আর আর এটা কি লেখা যায়, ফোর্স ইনটু ডিসটেন্স, এগুলো কি বলে, রেডিয়াস, ফোর্স ইনটু রেডিয়াস, এখানে মোমেন্ট বলা যাবে। এফ ইনটু আর, জি স্যার। মোমেন্ট বলা যাবে স্যার, মোমেন্ট। তো ঠিক এরকমই, হ্যাঁ আমরা এখানে লিখলাম মোমেন্ট ইনটু থিটা। তার মানে আমি আসলে এই ছোট্ট কাজ করার অর্থ হচ্ছে এটা, যে যদি রোটেশন হয় এবং তুমি যদি রোটেট করিয়ে দাও, অর্থাৎ কাপল দাও, মানে হাত দিয়ে ঘুরিয়ে দিলা, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক কি হবে? সেক্ষেত্রে ওয়ার্ক তুমি যে পরিমাণ মোমেন্ট দিয়েছো এবং তার সাথে যতটুকু ঘুরলো সেই ঘোরার অ্যাঙ্গেল থিটা, এম ইন্টু থিটা, শেষ। আর যদি ট্রান্সলেশনাল হতো তাহলে ডাইরেক্ট এফ ডি বসাতাম, হ্যাঁ, ফোর্স এবং ফোর্সের বরাবর কতটুকু ডিস্টেন্স হলো এই পরিমাণ দিতাম, যেটা আমরা আগে করে আসলাম। আর যদি রোটেশন হয় তাহলে সেক্ষেত্রে এই কি দিব, যেই কাপলটা আমি অ্যাপ্লাই করেছি বা হাত দিয়ে যে পরিমাণ ঘোরালাম সেটা ইনটু থিটা। ওকে, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো। আচ্ছা, এর আগে আপনাকে কেউ মনে হয় নক করছে, ওনারটা শেষ করে নেই। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা কাজ ক্ষমতা ওয়ার্ক পার এনার্জিতে স্যার করতাম টর্ক সমান হলো বল গুণ স্যার হলো দূরত্ব করতাম, হুম লিখতে পারি, টর্কও লিখতে পারি। টর্ক মোমেন্ট একই জিনিস। ও, জি স্যার। টর্কের কনসেপ্টটা হচ্ছে যে অনেকগুলো মোমেন্ট মিলে মানে পুরো একটা বডি, টর্কের আপত্তি নেই, বাট আমি এখানে কাপল বা মোমেন্ট ব্যবহার করেছি, যেহেতু পুরো একটা কমপ্লিট সিস্টেমের ক্ষেত্রে ডিসকাস করি নাই। এনিওয়ে লিখলেও আপত্তি নেই, লিখতে পারো। স্যার আমরা তো স্যার মোমেন্টের বেসিক থেকে জানি যে মোমেন্ট হচ্ছে আপনার ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই কথা ঠিক, সেটা তো তুমি বলতেই পারো। তাহলে এখানে ফোর্স, এই যে যে তুমি আসলে এই যে কাপলটা দিলা, এই যে যে ঘোরালা, হাত দিয়ে ঘোরানোর ক্ষেত্রে তুমি ডিস্কটাকে এই এই জায়গাতে ধরেছো না, ধরেছো কোথায়? হ্যাঁ হ্যাঁ, বাইরে ধরেছো, তার মানে বুঝতে তুমি এই দিক দিয়ে হাতের এই দিকের আঙ্গুল দিয়ে একে দিকে দিয়েছো, আর এই দিকের আঙ্গুল দিয়ে একে দিকে দিয়েছো, তাই না? এভাবেই তো ঘুরিয়েছো। হ্যাঁ বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারলে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমরা এতটুকু আমরা এই কনক্লুশনে আসলাম যে আমরা যদি ট্রান্সলেশনাল হয় তাহলে আমরা এরকম বলতে পারি কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কয়ার, এবং ওয়ার্ক হচ্ছে এফ ইন্টু ডি, এভাবে আমরা বলতে পারি। বাট রোটেশন হলে আমাদের ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি হয়ে যায় হাফ ওমেগা আই ওমেগা স্কয়ার, এবং ওয়ার্কের ক্ষেত্রে হয়ে যায় ওয়ার্কের ক্ষেত্রে হয়ে যায় যে কাপল অ্যাপ্লাই করা হয়েছে, যে মোমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে তার সাথে
থিটা, থিটা যতটুকু অ্যাঙ্গেল ঘুরলো, ঠিক আছে। কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কয়ার এবং থিটা, এটা হচ্ছে রোটেশনের ক্ষেত্রে ফর্মুলা, ওয়ার্কের রোটেশনের ক্ষেত্রে ওয়ার্কের ফর্মুলা এরকম। আর রোটেশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ফর্মুলা হাফ এম বি স্কয়ার না হাফ আই ওমেগা স্কয়ার। স্যার বলো। স্যার আমরা আই আলফা লিখতে পারবো? না, আলফা কিভাবে লিখবো, ওমেগা তো, যদি ওমেগা স্কয়ার। ধরুন এরকম আলফা একটা তো, ব্যাপার স্যাপার আলফা থাকে। মানে হচ্ছে ওমেগা পার সেকেন্ড, ওমেগাকে টাইম দিয়ে ভাগ করলে তারপরে হয় ইয়া আলফা, ওইটা অন্য জিনিস। আর তুমি যে কথা বলতেছো চ্যাপ্টার 16 আমরা করেছি, সেখানে মোমেন্ট নিলে এরকম আসে, সেটা তো আলাদা। আচ্ছা, এটা এনার্জি আসলে, হ্যাঁ, জি স্যার। কনসেপ্ট ডিফারেন্ট, এটা এনার্জি। আচ্ছা, তাহলে দেখো এই এরকম একটা সিডি ডিস্কের কথা মনে আছে না? সিডি ডিস্ক, জি স্যার, সিডি প্লেয়ারে ছিল, সেই ডিস্ক দিয়ে এই করতে না, অনেক সময় ডিস্ককে ছুড়ে দিতা, এরকম কখনো তোমরা ট্রাই করেছো কিনা? জি স্যার করছে। এবং কি হতো, এই ডিস্কটা কিন্তু ঘুরতে ঘুরতে সামনে চলে যেত নাকি, এরকম হতো না? হ্যাঁ। মানে সিডি ডিস্ক হাতে নিয়ে এরকম অনেক সময় খেলা করে, যে ছুড়ে দেয়, ছুড়ে দিলে ডিস্ক ঘুরতে 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 ঘুরতে, ধরে নাও তুমি এখানে, এরপর তুমি সিডি ডিস্কটা হাতে নিয়ে ছুড়ে দিলা, ঘুরতে ঘুরতে তোমার এই ফ্রেন্ড যে আছে তার কাছে গেল, বা সে ওখানে দাঁড়িয়েছিল ওই জায়গায় চলে গেল, এরকম তো করতা, তাই না? তাহলে এক্ষেত্রে মোশন কি ধরনের মোশন? এক্ষেত্রে কিন্তু ডিস্ক ডিস্ক কিন্তু এখানে ফিক্সড না, সিডি ডিস্ক হাতে আছে তোমার, তারপর তুমি তাকে ছুড়ে দিলা, ছুড়ে দিলা মানে ঘুরিয়ে দিলা, ঘুরিয়ে দেওয়ার পরে সে এই সামনে আরেক জায়গায় গিয়ে পড়লো ঘুরতে ঘুরতে, তাহলে কি ধরনের মোশন হবে? এখানে ট্রান্সলেশনাল আছে, রোটেশনও হবে, ট্রান্সলেশন ট্রান্সলেশন হবে হবে। প্লেন। কারণ সে তো সামনে গিয়েছে, এই জন্য ট্রান্সলেশন গুড, আর তার সাথে তো সে ঘুরতে ঘুরতে গেল, তার মানে রোটেশন। তার মানে ট্রান্সলেশন হলো, বলতে পারি তার মাস সেন্টার ট্রান্সলেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলো, এবং পুরো ডিস্কটা মাস সেন্টারের রেসপেক্টে বা জি এর রেসপেক্টে ঘুরতেও থাকলো, রোটেট করলো। তাহলে মোশনটা এরকম, এবং এই মোশনকে তোমরা জানো এটাকে আলাদা একটা নামে ডাকে, সেটা কি? মোশন। প্লেন মোশন স্যার। এটা হচ্ছে প্লেন মোশন। যে প্লেন মোশন হচ্ছে ট্রান্সলেশন এবং রোটেশন অ্যাবাউট মাস সেন্টার, মানে জি এর রেসপেক্টে রোটেশন। ট্রান্সলেশন এন্ড রোটেশন মিলাই হচ্ছে প্লেন মোশন। তাহলে প্লেন মোশনের ক্ষেত্রে প্রথমে কাইনেটিক এনার্জি আমরা তো এরকম লিখতে পারি, ইনিশিয়াল যত কাইনেটিক এনার্জি ছিল, তারপরে আগে থেকে ধরে নাও এটা স্পিড ছিল, তাহলে ইনিশিয়াল কোনো কাইনেটিক এনার্জি নাই, জিরো বলতে পারি। বাট ফর্মুলা লেখার খাতিরে লিখেছি যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস আমি যে ঘুরিয়ে দিলাম, কিছু ওয়ার্ক দিয়েছি, ওয়ার্ক ধরে নাও আমি শুধু ঘুরিয়েছি আর কিছুই করিনি, হ্যাঁ, অন্য বিষয়গুলো সব বাদ দিলাম, আমি শুধু একটু ঘুরিয়ে দিয়েছি, তাহলে কিছু ওয়ার্ক, এবং তার সাথে সামনে চলে গেল, সামনে চলে গিয়ে যাই হলো, আলটিমেটলি তার ফাইনাল কিছু কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, যেহেতু আমি হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি, সামনে চলে গেল। প্রথমে ধরো আমার হাতেই ছিল, তার মানে ইনিশিয়াল কোনো কাইনেটিক এনার্জি নাই, বা থাকলেও থাকতে পারে, একজনের হাত থেকে আরেকজনের হাতে এভাবে ছুড়ে ছুড়ে খেলে অনেক সময়। আর কিছু আমি ঘুরিয়ে দিলাম, ওয়ার্ক দিলাম, আলটিমেটলি ফাইনাল এনার্জি হলো, আগের কথা একই কথা। তাহলে এখানে আমাকে বলো যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তাহলে কিভাবে লিখবো? তোমরা তো এখানে আমাকে বলতেছো যে এটা হচ্ছে ট্রান্সলেশন এবং রোটেশন দুটোই হচ্ছে, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কিভাবে আমরা লিখবো বলো? বা ইনিশিয়াল হাতে ছিল, ইনিশিয়াল তাহলে জিরো, তাই না? ইনিশিয়াল তাহলে জিরো, ওকে। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কিভাবে লিখবো? ফাইনাল টোটাল কাইনেটিক এনার্জি কত হবে? স্যার হাফ আই ওমেগা 2 স্কয়ার। এখন কাজের সমান, যতটুকু কাজ হবে কাজের সমান। সমান তো, কিন্তু টি2 কত কাইনেটিক এনার্জি? তো তোমাদের একটু আগে শেখালাম ট্রান্সলেশনের জন্য ফর্মুলা কি কাইনেটিক এনার্জি? হাফ আই ওমেগা 2 স্কয়ার। স্যার দুইটাই হবে মেবি। স্যার ট্রান্সলেশন জন্য হাফ এমবি স্কয়ার স্যার। মেবি কেন, তোমাদের তো বোঝাই যাচ্ছে যে ট্রান্সলেশনও হচ্ছে রোটেশনও হচ্ছে, রোটেশন হচ্ছে, তাহলে ট্রান্সলেশনের দুইটাই। ফর্মুলা এখানে দুইটাই আসবে, হবে। ট্রান্সরোটেশনের ফর্মুলা আসবে, দুটোই আসবে। জি স্যার। ইনিশিয়ালেরটাও লিখলাম, ইনিশিয়ালেরটা ধরে নাও ইনিশিয়ালের থেমে ছিল, তার মানে এটা জিরো, আমি ফর্মুলা লিখেছি, বাদ দাও। আর ফাইনালে হবে ট্রান্সলেশনও যেহেতু হবে, তাহলে হাফ এম ভি2 স্কয়ার লিখলাম, এবং তার সাথে সাথে যেহেতু রোটেশন হবে, তাহলে হাফ আই ওমেগা 2 স্কয়ার,
ঠিক আছে, ট্রান্সলেশন স্যার রোটেশন। ওকে, প্লেন মোশনের ক্ষেত্রে এভাবে দুটোই হবে। ইনিশিয়াল যেহেতু নাই তাহলে ইনিশিয়াল 0 করে দিব। ইনিশিয়ালের ক্ষেত্রে ফর্মুলা এক যদি প্লেন মোশন হয়ে থাকে, এবং ইনিশিয়াল থাকতে পারতো, ধরে নাও তুমি ডিস্ক ছুড়ে দিয়েছো, একটা দেয়ালে লেগে আবার ব্যাক করেছে, তাহলে দেয়ালেরটা যদি ইনিশিয়াল হয় তাহলে দেয়ালে ওই বিষয়গুলো থাকে। এনিওয়ে ফর্মুলা লেখার খাতিরে লিখলাম, এটা ধরে নাও 0 হয়ে গিয়েছে। তাহলে ওয়ার্কের ক্ষেত্রে কি বলবা? ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্কে আমি কি দিয়েছি শুধু? স্যার এখানে তো তাহলে স্যার দুটো হবে, এই যে না, আমি এখানে কি এম দিয়েছি? যেটা, হ্যাঁ, আমি শুধু ঘুরিয়ে দিয়েছি, তাই না? আমি তো আর কিছু করি নাই, অন্য কিছু না থাকতে স্যার। পারে আমি করিনি। তাহলে সেক্ষেত্রে তো আমি ওয়ার্ক এম থিটা লিখতে পারবো না, ওয়ার্ক এফ ইন্টু জি ডি স্যার। লেখার তো সুযোগ নাই, কারণ অন্য কোনো ফোর্স আমি দেইনি, শুধুমাত্র ঘুরিয়ে দিয়েছি। ঘোরানোর কারণে এসে সরে গিয়েছে, চলে গিয়েছে, তাহলে এম থিটা লিখলাম। তাহলে তো হয়ে গেল, তোমরা তো বুঝতেই পারলে যে এই ক্ষেত্রে শুধু কাইনেটিক এনার্জির ক্ষেত্রে দুটো অংশই আসবে, যেহেতু ট্রান্সলেশন রোটেশন দুটো অংশই হচ্ছে, দুটো অংশ আসবে। এবং তার ওয়ার্কের ক্ষেত্রে যা দিব ঠিক তাই। যদি এর সাথে কিছু ফোর্সও দিতাম তাহলে এফ ইন্টু ডিও আসতো। ফোর্স যেহেতু দেই নাই, বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হয়তো ফোর্সের বিষয়ও আসবে। এনিওয়ে আমরা আরেকটু সামনে যাচ্ছি। দেখো এরকম একটা ফিগার, এখানে এই ডিস্ক, একটা ডিস্ক, এবং এই ডিস্কের সাথে ডিস্কের চারপাশে তার পেঁচানো, হ্যাঁ, তার দিয়ে পেঁচানো অবস্থায় ব্লকটি আছে। তাহলে এই অবস্থায় তোমরা বলো যে এই অবস্থায় এখানে এটা কি হচ্ছে? রোটেশন হচ্ছে, সরি রোটেশন হচ্ছে বলতেছি। এই এই যে ডিস্ক যে এখানে আছে, তাহলে এই ডিস্কের সাথে পেঁচানো আছে একটি ব্লক। তাহলে এখন যদি একে আমি একটু ঘুরিয়ে দিব, হ্যাঁ, আবার আমি ঘুরিয়ে দিব, এই ডিস্ক কিন্তু এখানে ফিক্সড বিয়ারিং আছে, বুঝতে পেরেছো? ডিস্ক নড়ে চড়ে না, একদম ওই জায়গাতেই আছে। তা আমি যদি একে একটু হাত দিয়ে ঘুরিয়ে দিই, একটা কাপল দিয়ে দিই, কাপল দিয়ে দিলে কি হবে, কি কাজ হয় বলো তো? ডান দিকে ঘোরালে তোমরা বলো। সেটা ব্লকটা স্যার নিচে নেমে আসবে স্যার। এই ব্লকটা নিচে নেমে আসবে, জি স্যার, এবং আপনার ডিস্কটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। ডিস্কটা একটু ক্লকওয়াইজ ঘুরবে আর ব্লকটা নিচে নেমে আসবে, তাই তো? তাহলে এই কাজ হবে, জি স্যার। তাহলে ডিস্কটা ঘুরবে আর ব্লকটা নিচে নেমে আসবে, এই তো। তাহলে এই ক্ষেত্রেও আমরা এই ক্ষেত্রে কিন্তু দেখো, এই ক্ষেত্রে কিন্তু এইটা কি মোশন, এখানে কিন্তু রোটেশন আছে এবং ইও আছে, কি বলে, ট্রান্সলেশনও আছে। ডিস্ক নিচে যাচ্ছে, ট্রান্সলেশন না? জি তাহলে এটা কি মোশন বলবে তুমি? স্যার ব্লকের জন্য এটাকে আমি প্লেন মোশন বলতে পারবো? ট্রান্সলেশন রোটেশন দুটোই আছে। স্যার দুটো ট্রান্সলেশন। হ্যাঁ, তাহলে ট্রান্সলেশন কেমনে বলবো? ডিস্কে ব্লকের ক্ষেত্রে ট্রান্সলেশন, জি স্যার, আর ব্লকের ক্ষেত্রে ডিস্কের ক্ষেত্রে ট্রান্সলেশন। রোটেশন। তাহলে একে কি আমরা কি বলতে পারবো, প্লেন মোশন বলতে পারবো কিনা? আমার এই হচ্ছে তোমার তাহলে ওয়ার্ক বলা স্যার বলা যায় না তো, কারণ স্যার দুটো আলাদা আলাদা পার্ট স্যার এখানে তো। হ্যাঁ, এই তো গুড, আমি এরকম একটা সুন্দর অ্যান্সার তোমাদের থেকে চাচ্ছিলাম। সেটা হচ্ছে প্লেন মোশন তো একটা অবজেক্টের ক্ষেত্রে হয়, সেই অবজেক্ট জি যদি স্যার, একটা একসাথে ট্রান্সলেশন এবং রোটেশনের কাজ করে তাহলে হবে। এখানে দুটো রিজিড বডি, স্যার দুটো একটা আলাদা রিজিড আলাদা। বডি, এটা আরেকটা রিজিড বডি, মাঝখানে সুতোর কোনো তো ওয়েট নাই, কিছু নাই, ওয়েটলেস, ইনএক্সটেন্সিবল, সেটা আলাদা। তাহলে এটা কিন্তু একটা সিস্টেম, হ্যাঁ, একে তুমি বলতে পারো সিস্টেম অফ রিজিড বডি, রিজিড বডি নাম্বার 1, রিজিড বডি নাম্বার 2, বা রিজিড বডি এ, রিজিড বডি বি। তাহলে দুটো রিজিড বডি মেলানো একটা সিস্টেম। তাহলে এই সিস্টেমে হয়তো একটা রিজিড বডি রোটেট করছে আর একটা রিজিড বডি ট্রান্সলেশনাল মোশন দিচ্ছে, একে প্লেন মোশন বলার কোনো সুযোগ নেই। কেননা প্লেন মোশন যদি একটা অবজেক্টই একই সাথে ট্রান্সলেশন এবং রোটেশন হয়ে থাকে, সেক্ষেত্রে বিষয়টা ডিফার। তাহলে আমরা এখানে বলতে পারি মোশনে ট্রান্সলেশন আছে, রোটেশন আছে, এবং এটা একটা সিস্টেম যার মধ্যে সিস্টেম অফ, তোমরা সিস্টেম অফ পার্টিকেলস পড়েছো চ্যাপ্টার 14-এ। এটা ঠিক এরকম সিস্টেম অফ রিজিড বডি, অর্থাৎ রিজিড বডি, একাধিক রিজিড বডি, দুটো রিজিড বডি। এনিওয়ে, তাহলে এখানে একটু কাজ করি আমরা। তো আগের মতোই ফর্মুলা লিখতে পারবো যে ইনিশিয়াল যত কাইনেটিক এনার্জি ছিল তার সাথে আমি এই যে ঘুরিয়ে দিলাম, এই ওয়ার্কটুকু দিলাম, এই ওয়ার্কটুকু মিলিয়ে আলটিমেটলি কি হলো, ফাইনাল কাইনেটিক এনার্জি হলো। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কিভাবে লিখবো? এটাতে কি লিখবো? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি T1, ট্রান্সলেশনও আছে, রোটেশনও আছে। তো স্যার দুইটা লেখা যাবে না স্যার? এখানে আমি যদি এভাবে লিখি, দেখো ট্রান্সলেশনের ক্ষেত্রে লিখেছি, যেহেতু এই ব্লকটা ট্রান্সলেশন, তাহলে ব্লকের ক্ষেত্রে লিখেছি হাফ এম ভি1 স্কোয়ার।
মানে এই ব্লকটা একটা স্পিডে আগে থেকে মুভ করতেছিল ধরে নাও, হ্যাঁ, তারপরে আমি আবার তার মধ্যে আরেকটু ঘুরিয়ে দিলাম, বা স্থির যদি থাকে তাহলে এই অংশটা জিরো হয়ে যাবে। স্থির থাকতে পারে, আমরা স্থির চিন্তা করিনি, আমরা চিন্তা করেছি এটা ঘুরতেছিল এবং আমরা আরো কিছু ওয়ার্ক দিয়ে ঘুরিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে যেহেতু ট্রান্সলেশনাল, তাহলে ব্লকের ক্ষেত্রে হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এখানে এম কোন এম, ব্লকের না ডিস্কের? স্যার এটা ব্লকে ব্লকে স্যার। স্যার। আচ্ছা ব্লকের। আর এখানে যেহেতু ডিস্কটা রোটেশন, তাহলে ডিস্কের ক্ষেত্রে লিখলাম হাফ আই আই ওমেগা ওয়ান স্কোয়ার। হ্যাঁ, যেহেতু রোটেশন লিখতে পারি যদি আগে থেকে ঘুরতে থাকতো। আর টু এর ক্ষেত্রে পরেও লিখতে পারি, টু এর ক্ষেত্রে লিখতে পারি যেহেতু এখানে ভ্যালোসিটি বেড়ে যাবে এবং ব্লকটা একটা স্পিডে নামতেছিল, এরপরে আবার অন্য স্পিডে নামবে, ঘোরানোর কারণে তার স্পিড বেড়ে যাবে। তাহলে টু এর ক্ষেত্রে হাফ এম ভি টু স্কোয়ার, দ্বিতীয় অবস্থায় কাইনেটিক এনার্জি, এগুলো দ্বিতীয় অবস্থায় বা অবস্থান যেটাই বলো। আর হাফ আই ওমেগা টু স্কোয়ার। এখন ওয়ার্কের ক্ষেত্রে কি করবে দেখি, কে দুইটাই আসবে স্যার। ট্যালেন্টের মতো উত্তর দিতে পারো? দুটো তো আসবে, তো বোঝা যায়, কিন্তু সেক্ষেত্রে কোনটা কোনটা ওয়ার্ক তো? স্যার স্যার এম একটা হবে থিটা। ডব্লিউ সমান এফএস আর একটা এম থিটা। স্যার একটা স্যার এম থিটা, আর এখানে স্যার কতটুকু এফএস স্যার মানে স্মরণ হইলো আর কি, ওইটা বাইর করতে পারি। স্মরণ কোনটা স্মরণ? স্যার ব্লকটা ব্লকের তো সরণ স্যার। ব্লকের সরণ হবে। ব্লকের সঙ্গে। আচ্ছা তাহলে দেখো, ডিস্ক রোটেট করেছে, ডিস্ক এখান থেকে শুরু করে রোটেট করেছে এতটুকু, তাই না, ঘুরেছে এতটুকু, এই জি হলো স্যার। ডিস্কের রোটেশন। আর তার সাথে সাথে কি হয়েছে, এই ব্লক ব্লক চেঞ্জ কিন্তু হয়েছে পজিশন। পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে আমরা লিখতে পারবো যে ওয়ার্ক হচ্ছে ডিস্কের জন্য রোটেশন, তাহলে ডিস্কে যেহেতু আমি ঘুরিয়েছি, তাহলে সেই কাপল ইনটু যতটুকু ঘুরেছে থিটা। থিটা। এবং এই ব্লকের ক্ষেত্রে, স্যার ব্লকের ওয়েটের কারণে তো সে নিচে গিয়েছে, যদি ওয়েটলেস হতো জি তাহলে স্যার। তো নিচে জি যেত স্যার না, তাই না? যাইতো না, তাহলে এখানে তাহলে আমরা এমজি লিখতে পারবো। হ্যাঁ, ব্লকের ওয়েট ডব্লিউ মানে ফোর্স ইনটু ডিসটেন্স। ওয়েট তো একটা ফোর্সই জি স্যার অ্যাকচুয়ালি, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার আর তার সাথে ডিসটেন্স। ওকে, ব্লকের ওয়েট ইনটু ডিসটেন্স মানে ফোর্স ইনটু ডিসটেন্স হলো। হুম, বুঝতে পারছি স্যার। জি স্যার। সবাই সবাই বুঝতে পেরেছো নাকি? স্যার আর একটু স্যার কনফিউশন থেকে গেছে স্যার, স্যার কনফিউশন কনফিউশন থেকে গেছে স্যার। ক্লিয়ার করতে হবে। স্যার যখন লিখছি আমরা স্যার, এই যে T1 এবং T2, ওখানে স্যার হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার লেখা হয়েছে। স্যার এটা কি স্যার মানে আর কি দুইটা পোর্শন মিলেই স্যার নাকি? না, এটা হচ্ছে কি, ব্লক যেহেতু ট্রান্সলেশনালের তো ট্রান্সলেশনের জন্য হাফ এম বি স্কোয়ার, ঠিক জি আছে। স্যার। আর রোটেশনের জন্য একটু আগে আমরা প্রমাণই করে আসলাম, সেটা হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার, সেটা ডিস্কের। স্যার এই রোটেশন তো স্যার ডিক্সেরই। হ্যাঁ, ডিস্কের। এখানে যদি আই যখন তুমি এম কে স্কোয়ার করবে বা এম আর স্কোয়ার করবে, হাফ এম আর স্কোয়ার যাই করো, আই এর ভ্যালু যখন বের করবে তখন যে মাস ব্যবহার করবে সেটা ডিস্কের মাস ব্যবহার করবে ডিস্কের জন্য। আর এখানে যে মাস তুমি ব্যবহার করেছো সেটা ব্লকের কম্বাইন্ড জি মাস। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। ক্লিয়ার না? Okay, ঠিক আছে। তাহলে আমরা প্রবলেমে গেলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন একটু প্রবলেমে যাব। আজকে তোমাদের মাহবুব স্যারের ক্লাস হবে না, হ্যাঁ, আমি একটু এক্সটেনশন নিব। ওকে, স্যার এম থিটাটা একবার একটু বোঝাই দিলে ভালো হতো স্যার। কোনটা? এম থিটা? জি স্যার। আচ্ছা, এম থিটায় আমরা আবার একটু আগে চলে যাই, আমাদের এম থিটার একটু অ্যানালাইসিস এখানে ছিল। এইটা আমরা এই রোটেশনের এখানে কাজ করেছি। হ্যাঁ, তুমি তো হাফ আই ওমেগা স্কোয়ার এই কথা তো বুঝে গেছো, তাই না? রোটেশনের জি স্যার। ক্ষেত্রে এটা তুমি পারো। তাহলে আমরা যেহেতু এটা রোটেশন, এখানে পিওর রোটেশন, তাহলে পিওর রোটেশনে আমি তো আসলে হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি, যদি তুমি হাত দিয়ে ঘোরাও তাহলে একে আলটিমেটলি তুমি এরকম একটা ফোর্স দিবা, ডিস্কের পেরিফেরিতে নিশ্চয়ই ধরবা হাত দিয়ে, ধরার পরে কি করবা, ঘোরানোর জন্য তাকে এরকম দুটো ফোর্স কিন্তু তুমি দিবা, হাতের উপরের আঙ্গুলগুলো দিয়ে তুমি একে দিবা এদিকে, আর নিচের আঙ্গুলগুলো দিয়ে বা বৃদ্ধা আঙ্গুল দিয়ে এদিকে দিবা। এইটার মানেই তো আসলে এই কাপল, তাই না? কাপলের মানে কি, দুটো ফোর্স এবং তার মাঝখানে ডিস্টেন্স, তার মাঝখানে এই বরাবর। যাই হোক, এটার মানে কাপল। আলটিমেটলি আমরা যদি কাপলের কথা চিন্তা করি তাহলে এই পরিমাণ কাপল আমরা দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন আসো তাহলে ওয়ার্কের ক্ষেত্রে এখানে কতটুকু ওয়ার্ক হবে। এই ওয়ার্কের ক্ষেত্রে আমরা তো ফর্মুলা, আমাদের তো রোটেশনের ক্ষেত্রে কোনো ফর্মুলা জানা নেই, আছে জানা নেই, সে ফর্মুলা আমরা আসলে আনবো। কিন্তু আমরা শুধু একটা ফর্মুলাই জানি ট্রান্সলেশনের জন্য, সে ফর্মুলাটা কি? ফোর্স ইনটু ডিস্টেন্স, তাই না? তুমি ডিসপ্লেসমেন্ট। বুঝছো, এরকম ফর্মুলাই তো আমরা জানি। এফডি ওয়ার্কের ফর্মুলা, কাজের ফর্মুলা কি? তুমি কি জানো কাজের ফর্মুলা?
ফোর্স ইজ টু ডিস্টেন্স স্যার। বল প্রয়োগ করলে যদি সরণ হয়, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে যদি বলের দিকে তার সরণ হলে তাহলে তাকেই বলে কাজ। এবং কিভাবে কাজের বের করে, যতটুকু বল প্রয়োগ করলাম এবং বলের দিকে যতটুকু সরে গেল, এই তো, এই হচ্ছে কাজ। এখন আমরা তো শুধু এই ফর্মুলাটা জানি, কিন্তু এই ফর্মুলাটা তো হচ্ছে ট্রান্সলেশনের জন্য। অর্থাৎ কোনো ব্লক ছিল, এরকম একটা ব্লক, তুমি তাকে বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে ব্লকটা এখানে চলে আসলো, তাহলে আলটিমেটলি এখানে তার ডিস্টেন্স হলো ডি। তাহলে তুমি বলতে পারো তাহলে তার কিছু কাজ হয়েছে, যেহেতু ব্লকটাকে আমি সরিয়ে ফেলেছি, তাহলে আমি এভাবে বলতে পারি যে ফোর্স অ্যাপ্লাই করলাম, সেই ফোর্স ইনটু তার সাথে এই মাঝখানের ডিস্টেন্স ডি, যতটুকু সরলো। কিন্তু এটা তো ট্রান্সলেশনের জন্য, রোটেশনের জন্য তো না। তো রোটেশনের ক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে ডিরাইভ করার চেষ্টা করতেছি কিভাবে। রোটেশনের ক্ষেত্রে আমরা ওই ফোর্সই দিয়েছি, বাট ওই কাপল ফর্মে দিয়েছি, একটা এদিকে দিয়েছি আর একটা এদিকে দিয়েছি। আলটিমেটলি তুমি যদি ফোর্সের সামশন এফএক্স করো, বা ওই এফএক্স বলতেছি, এই দুটো ফোর্সের ই করো, আলটিমেটলি একটা আরেকটা ক্যান্সেল হয়ে যায়। বাট এটাকে কি দেয়? রোটেশন। তাহলে আমরা চিন্তা করলাম যে রোটেশন এখান থেকে ছিল, তাহলে কতটুকু ঘুরলো সে, সে আসলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরেছে, এখান তো ফিক্স ছিল, হ্যাঁ, তাহলে ঘুরলো, তাহলে ঘোরার অ্যাঙ্গেলটা হচ্ছে কতটুকু? থিটা। তাহলে আমরা ফোর্স থাকুক, তার সাথে ডিস্টেন্স কে দিয়ে দেখি কিছু করতে পারি কিনা। তাহলে আমরা দেখলাম ডিস্টেন্সটা হচ্ছে, সে এই জায়গায় ছিল, ডিস্কটা রোটেট করলো কতটুকু, এই পুরো এই পুরো জায়গাটা, এই অংশটা রোটেট করলো, এখানে ছিল, রোটেট করলো। এখন রোটেট করলে আমরা তো ডিস্টেন্স বলতে আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে কি জানি? ট্রান্সলেশনের ক্ষেত্রে জানি ফোর্স এবং তার সাথে বডিটা কতটুকু সরে গেল, মানে একটা লিনিয়ার টাইপের একটা ডিস্টেন্স। তো এখানে তো রোটেশনের ক্ষেত্রে লিনিয়ার ডিস্টেন্স নাই, কিন্তু লিনিয়ার ডিস্টেন্স বের করা যায় কিরকম? যদি আমরা এই যে এইভাবে চিন্তা করি, পরিধি, হ্যাঁ, পুরো পরিধি না, আংশিক। তো এখান থেকে শুরু করে সে এই জায়গা পর্যন্ত আসলো, এটাই হচ্ছে তার ডিস্টেন্স। প্রুফটা অন্যভাবেও করা যায়, আমি একটু সিম্পল রাখার জন্য এভাবে দেখিয়েছি। তাহলে এটা হচ্ছে তার ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সকে আমরা কিভাবে লিখতে পারবো? ডিস্টেন্সকে আমরা লিখতে পারবো, এই যে ডিস্টেন্স, এটাকে যদি লম্বা করি, তাহলে তো আলটিমেটলি এরকম এই ট্রান্সলেশনাল ডিস্টেন্সের মতোই হয়ে গেল। তাহলে একে আমরা এরকম লিখতে পারবো যে ডিস্টেন্স ইকুয়াল আর রেডিয়াস ইনটু এই অ্যাঙ্গেল থিটা। এটা কিভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি এভাবেই, যে তোমাকে যদি বলি একটা বৃত্তের পরিধি বের করো, তুমি কিভাবে লেখো? তুমি লেখো এইভাবে 2 পাই আর, এরকম লিখো না? এই কথাটা জি স্যার। এই কথাটা কেন লিখো? কারণ হচ্ছে পরিধি মানে হচ্ছে এখান থেকে শুরু হবে, একদম পুরো বৃত্তটাকে যদি তুমি এখান থেকে কেটে দিয়ে, যদি সার্কেল হয়, হ্যাঁ, ডিস্ক না, যদি সার্কেল হয়, তাহলে এখান থেকে কেটে দিলে, এখান থেকে যদি মাপতে শুরু করি স্কেল দিয়ে, পুরোটাকে মাপলে বা কেটে দিয়ে লম্বা করে ফেললাম, এরপর স্কেল দিয়ে মাপলাম, সেটাই তো পরিধি, তাই না? তাহলে পরিধি আমরা কিভাবে বের করি? পরিধি আমরা বের করি এই যে মাঝখানে যত পুরো অ্যাঙ্গেল আছে, এই পুরো মাঝখানে কত অ্যাঙ্গেল? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে আমরা এই 360 ডিগ্রি লিখি, তার সাথে লিখি আর রেডিয়াস, এই দুটো গুণ করলেই এই পুরো দৈর্ঘ্যটা পাওয়া যায়। ঠিক এক্ষেত্রেও আমরা ডিস্টেন্সের ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাই করি না। ডিস্টেন্স এখানে না হয় পুরো পরিধি হয় নাই, হয়েছে কতটুকু? যতটুকু অ্যাঙ্গেল হয়েছে থিটা, তাহলে লিখলাম এই থিটা ইন্টু তার সাথে রেডিয়াস, তাই লিখেছি আর ইন্টু থিটা। তাহলে এখন আর ইন্টু থিটা যেহেতু হয়ে গেল, তাহলে ফোর্স ইন্টু রেডিয়াস বা ফোর্স ইন্টু, যেহেতু এটা কাপল অ্যাপ্লাই করেছিলাম, ফোর্স ইন্টু রেডিয়াসকে আমি ওই কাপল লিখতে পারি, মোমেন্ট লিখতে পারি, ফোর্স ইন্টু রেডিয়াস। এই তো, এভাবে সিম্পলি দেখানোর চেষ্টা করেছি, বাট এটার অরিজিনাল এক্সপ্লেনেশনটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, বাট আলটিমেটলি এটাই, এম ইন্টু থিটা। এখন বলো এখানে তুমি কোন জায়গাটাতে ক্যাচ করতে পারছো না? জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে রোটেশনের ক্ষেত্রে তাহলে আমরা কনক্লুশনে আসলাম যে যদি ট্রান্সলেশন হয় তাহলে কাইনেটিক এনার্জি হবে হাফ এম বি স্কোয়ার, আর যদি ট্রান্সলেশন হলে কাইনেটিক হবে হাফ এম বি স্কোয়ার এবং ওয়ার্ক হবে এফ ইন্টু ডি। আর যদি রোটেশন হয় তাহলে কাইনেটিক এনার্জি হবে এই ফর্মুলায়, হাফ আই ওমেগা স্কোয়ার, আর ওয়ার্ক হবে যে মোমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে তার সাথে থিটা। ঠিক আছে, এটা হচ্ছে রোটেশনের জন্য ফর্মুলা।
এই যে ফর্মুলা, এগুলো হচ্ছে রোটেশনের জন্য, এগুলো ট্রান্সলেশনের জন্য না। ট্রান্সলেশনের ফর্মুলা হচ্ছে কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কয়ার, আর ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, সরণ। বাট রোটেশন হলে ওগুলো অ্যাপ্লাই করলে হবে না। রোটেশনের জন্য এই ধরনের ফর্মুলা দুটো অ্যাপ্লাই করতে হবে, এবং কিভাবে আসছে আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। তাহলে এখানে যে কাজটি হয়েছিল মূলত, এখানেও আমরা লিখতে পারি যে প্রথমে কাইনেটিক এনার্জি, তারপরে কিছু ওয়ার্ক, এবং ফাইনাল কাইনেটিক এনার্জি। তাহলে প্রথমে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে যেহেতু দুটো বডি, একটা হচ্ছে ডিস্ক, এবং সেই ডিস্কের রোটেশন হচ্ছে, এবং তার সাথে একটা ব্লক আছে, তার হচ্ছে সে নিচে চলে যাচ্ছে, তার হচ্ছে ট্রান্সলেশন। তাহলে আমরা দুটো ব্লক যেহেতু আলাদা, তা আলাদা গুলো করে যোগ করে দিলেই হবে। এগুলোকে বলে সিস্টেম অফ রিজিড বডিজ, তার মানে একাধিক রিজিড বডি একসাথে কানেক্টেড আছে। তাহলে আমরা করতে পারি, যেহেতু এটার ক্ষেত্রে ট্রান্সলেশন হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে এর ভেলোসিটিটা যদি আমাদের জানা থাকে, ব্লকের মাস যদি জানা থাকে, তাহলে হাফ এমভি স্কয়ার ব্লকের জন্য লিখবো, আর এই ডিস্কের জন্য লিখবো হাফ, যেহেতু ডিস্ক রোটেশন সেহেতু হাফ এমভি স্কয়ার লেখার সুযোগ নাই, তাহলে হাফ আই ওমেগা স্কয়ার লিখলাম। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর ওয়ার্কের ক্ষেত্রে বিষয়টা এই যে ওয়ার্কের ক্ষেত্রে ডিস্কের জন্য কতটুকু ওয়ার্ক পেলাম, ডিস্কের জন্য পেলাম আমি যে কাপল অ্যাপ্লাই করেছি, যতটুকু ঘুরিয়েছি এম ইন্টু থিটা, যে থিটা পরিমাণ ঘুরলো, এবং এটা তো ডিস্কের জন্য হয়ে গেল। আর তার সাথে ব্লকের জন্য কতটুকু হলো, ব্লকের তো ওয়েট আছে, ওয়েট মানেই তো তার একটা ফোর্স আছে, নিচের দিকে তাকে টানছে, তাহলে সেই ফোর্স, এবং এই ফোর্সের কারণেই আলটিমেটলি সে এখানে কিছু ডিস্টেন্স নিচে নেমে গেল। তাহলে আমরা তাই লিখবো, সেই ফোর্স ইন্টু ডিস্টেন্স, যেহেতু এর ট্রান্সলেশন, এই ব্লক তো আর রোটেশন হচ্ছে না। এখন কি বুঝতে পেরেছো? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এই না হলেও আমরা প্রবলেম করলে বুঝতে পারবো। স্যার এখানে স্যার ডিস্কের জন্য তো বলো। স্যার এখানে স্যার ডিস্কের জন্য তো স্যার আই সমান এম কে স্কয়ার হবে না স্যার, রেডিয়াস অফ জাইরেশন দিয়ে গুণ করা লাগবে মাস। হ্যাঁ, যদি তোমাদের জাইরেশন থাকে তাহলে এম কে স্কয়ার, যদি জাইরেশন জানা থাকে। আর যদি তুমি আর জাইরেশন জানা না থাকে, তাহলে ডিস্কের ক্ষেত্রে আই কি মনে আছে? ডিস্কের ক্ষেত্রে আই হচ্ছে হাফ এম আর স্কয়ার, এম আর স্কয়ার। কিন্তু এই হাফ কিন্তু আগে থেকে আছে। হ্যাঁ, এই হাফের সাথে ওই হাফের রিলেশন ডিফারেন্ট। এটা হচ্ছে আয়ের ফর্মুলা, যখন যেটা লাগে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এরকম একটা ফিজিক্সের ম্যাথ করেছিলাম স্যার আমরা, মানে এরকম একটা সিলিন্ডার জাতীয় মানে সামনের দিকে গড়াচ্ছে, এই সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ধরেন চলন গতি আর ঘূর্ণন গতিতে সেম রিলেটেড একটা অঙ্ক করেছিলাম স্যার। কি করায় তাহলে তো তুমি বুঝতেই পারতেছো, এটা প্লেন মোশন। ওইটা একই সিলিন্ডার, একসাথে ট্রান্সলেশন এবং রোটেশন, প্লেন মোশন। কিন্তু এখানে কিন্তু প্লেন মোশন না, এখানে হচ্ছে দুটো বডি আলাদা আলাদা, একটা ট্রান্সলেশন হচ্ছে, একটা রোটেশন হচ্ছে। এখানে প্লেন মোশন আমরা বলতেই পারবো না, বলতে পারবো যে হ্যাঁ ট্রান্সলেশন রোটেশন হয়েছে দুটো আলাদা আলাদা বডিতে। তো আচ্ছা, আর প্লেন মোশন ছিল ওই যে একটু আগে যেই সিডি ডিস্কটা ছুড়ে দেওয়ার কথা বললাম সেখানে, বা তুমি যে উদাহরণটা বললে ওটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই প্রবলেমটা আমরা করার চেষ্টা করি। এই প্রতিটি গিয়ার, হ্যাঁ, এই গিয়ার এ এবং গিয়ার বি, এগুলোর কি দেয়া আছে, এটা কি বলে বলতে পারবা? এই রেডিয়াসটাকে কি বলে? গিয়ারের ক্ষেত্রে মেজর ডায়া, মাইনর ডায়া নাকি কি বলে এটাকে? স্যার মেজর ডায়া এটা। তাই কি? মেজর না মেজর স্যার এটা পর্যন্ত যেটা পিচ ডায়ামিটার, মেজর ডায়া, মাইনর ডায়া, আর কি? মেজর মাইনর আর কিছু নাই? ডায়ামিটার স্যার, পিচ ডায়ামিটার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কথা ঠিক আছে। পিচ ডায়ামিটার হবে স্যার এটা। আচ্ছা যাই হোক, পিচ ডায়ামিটার কি জিনিস এগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস আমাদের এই মুহূর্তে আমরা করব না। যাই হোক, তাহলে এই ডায়ামিটার দেয়া আছে 80, এ আর বি দুটো ডায়ামিটার 80 দেয়া আছে। এটা হচ্ছে 2.4 কেজি, এটা হচ্ছে 2.4 কেজি, এবং রেডিয়াস অফ জাইরেশন এদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে একই 60 মিলিমিটার। হ্যাঁ, রেডিয়াস অফ জাইরেশন। তার সাথে এই গিয়ার সিও আছে, এই গিয়ার সির মাস হচ্ছে 12 কেজির মতো, অনেক বড় গিয়ার, হ্যাঁ 12 কেজি।
তার সাথে রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 150। দেখা যাচ্ছে এটা রেডিয়াস হচ্ছে পিচ ডায়া হচ্ছে 200 মিলিমিটার এবং রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে আরেকটু কম, 150। আচ্ছা, ডিটারমাইন দ্য নাম্বার অফ রেভলিউশন। এরপরে কি করা হলো, এটাতে এই গিয়ার ঘুরতেছিল আগে থেকে, এবার আরেকটু কাজ করা হলো যে একে তুমি আবার আরো হাত দিয়ে একটু ঘুরিয়ে দিলা বা যে কোনো অন্য কিছুর মাধ্যমে ঘুরিয়ে দিলা, মানে একটা কাপল তুমি এখানে অ্যাপ্লাই করলা, হাত দিয়ে ঘোরানো বা অন্য কোনো মেশিন ইকুইপমেন্ট দিয়ে ঘোরানো, কাপল অ্যাপ্লাই করলো। এই কাপল অ্যাপ্লাই করার কারণে ঘুরবে, ফাইন। এবং আমাদেরকে বলা হচ্ছে দ্য নাম্বার অফ রেভলিউশনস অফ দ্য গিয়ার সি রিকোয়ার্ড, গিয়ার সির কতগুলো রেভলিউশন দরকার হবে, কিসের জন্য, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি 100 থেকে 450 যায়। তার মানে প্রথমে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে প্রথমে তার রোটেশন কত ছিল, 100 আরপিএম এই গিয়ার সির, এবং কাপল অ্যাপ্লাই করার পরে স্পিড তো বেড়ে যাবে, তাহলে 450 পর্যন্ত উঠতে তার কত ঘূর্ণন দিতে হবে, এই হচ্ছে প্রবলেমটা বুঝতে পেরেছো যে কি চাওয়া হচ্ছে? জি স্যার। জি স্যার। গিয়ারটি আগে থেকেই 100 আরপিএম এ ঘুরছিল, সি গিয়ারটি, হ্যাঁ, এবং এই সি গিয়ারে আমরা কিছু কাপল দিয়ে দিলাম, মানে হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার কারণে স্পিড তো বেড়ে যাবে, এবং স্পিড তো একদম সাই করে পয়েন্ট চোখের পলকে তো আর বেড়ে যায় না, সময় লাগে, তাই না? তো কত পাক ঘোরার পরে তার স্পিড বা এই রোটেশন 450 আরপিএম হয়ে যাবে, হ্যাঁ, 450 আরপিএম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু করি। আমাদের যে ডেটাগুলো দেয়া আছে এটা দেখে তো বোঝা যাচ্ছে যে এখানে কি হবে, গিয়ারের ক্ষেত্রে প্লেন মোশন নাকি স্যার ফিক্স রোটেশন, গিয়ার সি ও রোটেশন, এ রোটেশন, বি রোটেশন, তার মানে তিনটা আলাদা আলাদা রিজিড বডি, একে আমরা বলতে পারি সিস্টেম অফ রিজিড বডি, তাই না? তিনটা আলাদা আলাদা এবং সবগুলোই রোটেশন। সবচেয়ে গুড নিউজ হচ্ছে এগুলো কোনোটাই ট্রান্সলেশন নাই, রোটেশনের ফর্মুলা ফেললেই হলো। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই তাহলে। মাস এর মাস হচ্ছে 2.4 কেজি, বি এরও তাই, তো লিখলাম। এগুলো রেডিয়াস অফ জাইরেশন জানা আছে 60 mm, তাও লিখলাম। সি এর মাস হচ্ছে 12 কেজি, ওকে। এটা রেডিয়াস অফ জাইরেশন 150 লেখা যেতে পারে। এরপরে কাপল অ্যাপ্লাই করেছি আমরা, হ্যাঁ, ঘুরিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 10 নিউটন মিটার, ওকে। ক্লকওয়াইজ দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এটা ক্লকওয়াইজ ঘুরলে গিয়ার গুলো নিশ্চয়ই এদিকে ঘুরবে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ। এটাও যদি ক্লকওয়াইজ ঘুরে, এই গিয়ারটা কোন দিকে ঘুরবে? অ্যান্টি জি স্যার, দুটো ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এগুলো তোমরা জানো। যাই হোক, তাহলে গিয়ার সি এর কথায় আসি। গিয়ার সি এর ইনিশিয়াল স্পিড কত ছিল? 100 আরপিএম। 100 আরপিএম থেকে 400 আরপিএম এ যাওয়ার জন্য তাহলে আমি লিখতে পারি গিয়ার সি এর ইনিশিয়াল রোটেশন ছিল 100 আরপিএম। ওকে, তাহলে আরপিএম এ তো আমরা কাজ করি না, আমরা তো আসলে স্পিড গুলো রেডিয়ান পার সেকেন্ডে করি। তাহলে এখান থেকে রেডিয়ান পার সেকেন্ড নিয়ে আসলে কি ফর্মুলা ফেলতে হয় জানো তোমরা? জি স্যার, ওমেগা 2 পাই এন স্যার। স্যার 2 পাই তারপরে n বাই টি স্যার। 60 দিবা যদি এখানে আরপিএম থাকে, আরপিএস থাকলে আর দরকার নেই। যাই হোক, এই ফর্মুলা ফেলে আমি এটাকে করে নিয়ে এসেছি, এটা 10.47 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এরপরে ফাইনাল কত স্পিডে যেতে হবে? 450 আরপিএম। তাহলে 450 আরপিএম ফাইনাল লিখেছি সি গিয়ারের ফাইনাল এনসিএফ 450। এটাকেও আমি ওই 2 পাই এন ব্যবহার করে এটাকে নিয়ে গেলাম, 47.12 হয়ে গেল, ওকে। তাহলে হয়ে গেল এগুলো। এখন আমরা ফর্মুলা ফেলি। ফর্মুলা বলতে এটা একটা রিজিড বডির সিস্টেম, তাহলে আমাদের তো একটাই ফর্মুলা, যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তার সাথে ওয়ার্ক মিলিয়ে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি। তো করো এক এক করে। তাহলে T1 এর ক্ষেত্রে আমি এভাবে লিখলে আপত্তি আছে কিনা? যেহেতু সবগুলোই রোটেশন, তাহলে এ গিয়ারের রোটেশন, বি গিয়ারের রোটেশন, সি গিয়ারের রোটেশন, তাহলে এ গিয়ারের কাইনেটিক এনার্জি, বি গিয়ারের কাইনেটিক এনার্জি, সি গিয়ারের কাইনেটিক এনার্জি। যেহেতু রোটেশন, তাহলে আমার কি লিখতে হবে? হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এ গিয়ারের জন্য লিখলাম হাফ আই এ গিয়ারের জন্য, ওমেগা এ গিয়ারের জন্য স্কয়ার। বি গিয়ারের জন্য তাই লিখলাম হাফ আই ওমেগা স্কয়ার, শুধু বি। আর সি গিয়ারের জন্য তাই এরকম লিখলাম। এই হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বা 1 নম্বর পজিশনের কাইনেটিক এনার্জি বলতে পারো। বেটার হচ্ছে এগুলো 1 ব্যবহার করা, হ্যাঁ, ইনিশিয়াল ফাইনাল না বলে 1 ব্যবহার করলে, মানে প্রথম অবস্থায়
জি স্যার। পজিশন নাম্বার 1, এরপরে ঘুরে 450 হলো, সেটা পজিশন নাম্বার 2। আচ্ছা, তাহলে দেখো এখানে ফর্মুলা ফেলে দাও। এটা বুঝতে পেরেছো না? এভাবে লিখেছি, তিনটা বোঝা উচিত। জি স্যার, 3 গিয়ারের জন্য 3টা। জি স্যার। তাহলে এখন আমি যে কাজটা করেছি, আচ্ছা এখানে একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে এই গিয়ার, এর ক্ষেত্রে ডায়াও সেম, রেডিয়াস অফ জাইরেশনও সেম, মাসও সেম, কোনো কিছু কোনো ডিফারেন্ট নাই। তাহলে এই গিয়ারের মাসে আমরা এই আই এর ক্ষেত্রে এম কে স্কোয়ার ফেলবো, যার মাস হবে 2.4 কেজি, কে হবে 60 mm, এখানেও ঠিক তাই। আবার এটার অ্যাঙ্গুলার ভেলোসিটিও একই রকম হবে, কেননা দুটোর ক্ষেত্রেই 80, এটাও 80 ডায়া, এটাও 80 ডায়া, সি এর সাথে স্যার দুটো দুইটার স্যার সবকিছুই সেম স্যার। তার মানে ওদেরকে আমরা আলাদা করে আসলে করা দরকার নাই, এই 2 দুটো ইনটু লিখে হাফ দিলে হয়ে হাফ যাবে। একটা করলেই হয়। তাহলে এই হাফ হাফ মিলে একটা লিখছি। এদেরকে আলাদা আর করবো কেন, একসাথেই করা, একটাই করা যায়। এটা হাফ, এটা হাফ, জি স্যার। লিখলে 1, মানে এ লিখে দিয়েছি। মানে এ আর বি মিলে আইলে আসলে দুইটা এ একই কথা, যেহেতু সেম কনফিগারেশন সবকিছু। আর সি এরটা লিখলাম। এখন ফর্মুলা ফেলো। ফর্মুলা ফেলার জন্য আই এ, এটা কি লিখবা? এম কে স্কোয়ার, তাই না? জি স্যার। মাস হচ্ছে 2.4 কেজি, আর কে হচ্ছে 60 mm, তাহলে এম কে স্কোয়ার হয়ে গেল। আর ওমেগা এ, ওমেগা এ জানা আছে কিনা? ওমেগা সি জানা আছে, ওমেগা সি জানা আছে, ওমেগা এ নাই। তো নাই, এগুলো বের করাও কঠিন না। দেখো তোমরা জানো যে যে গিয়ার গুলো যখন মেশড অবস্থায় থাকে, তখন তাদের রোটেশনে এই যে ভ্যালোসিটি থাকে, অর্থাৎ ট্যানজেনশিয়াল ভ্যালোসিটি, এটা দুটার ক্ষেত্রেই সমান। ওর ক্ষেত্রেও যা, জি স্যার, ওইটা দিয়ে বের করা যাবে। জি স্যার। তাহলে আমরা তো লিখতে পারি যে ট্যানজেনশিয়াল ই সমান ওমেগা আর। এভাবে লিখতে পারবো না? ওমেগা আর, এর ক্ষেত্রে লিখলাম ওমেগা আর সি এর ক্ষেত্রে লিখলাম ওমেগা আর। আর এটারও যে ভি, এই গিয়ারের ক্ষেত্রে সি গিয়ারের ক্ষেত্রে একই, সেম না ট্যানজেনশিয়াল? জি স্যার। তাহলে তাই লিখলাম বি ওমেগা আর, এটার ক্ষেত্রে ওমেগা আর। তাহলে এখন এখান থেকে, এটা দরকার নাই, এই দুটার থেকে আমরা করি। এখান থেকে দেখো ওমেগা এ বের করতে চাইলে ওই অংশটা ডিভাইডেড বাই আর এ, এই তো এইভাবে আমরা দিতে পারি যে এটা হচ্ছে ওমেগা সি, প্রথম অবস্থানের জন্য হচ্ছে 10.47 বসালাম, আর রেডিয়াস হচ্ছে এটা 0.2, আর এটা রেডিয়াস হচ্ছে 80 mm। এই তো এগুলো ব্যবহার করে আলটিমেটলি ওমেগা এটা হয়ে গেল 26 এর মতো, 26.18 রেডিয়ান পার সেকেন্ড। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার দেখা যাচ্ছে আমাদের পিনিয়ন তো স্যার পিনিয়নের সাথে একটা সংযুক্ত আছে, কিন্তু স্যার যেটা আমাদের ছোট স্যার সেটা কিন্তু খুব স্পিডে ঘুরবে। হ্যাঁ, আর স্যার তাই তো, তুমি ঠিক বলেছো। তো এই যে দেখো সি ঘুরবে 10.47 রেডিয়ান, আর এটা হচ্ছে 26, অনেক বেশি স্পিডে ঘুরবে, প্রায় দ্বিগুণের চেয়ে বেশি। কিন্তু স্যার আমাদের বেগ বেগ ঠিক থাকবে মানে ইকুয়াল। হ্যালো হ্যাঁ, স্যার। এই যে এই ট্যানজেন্ট ভেলোসিটিটা থাকবে, ও আর টাচ করে আছে যে জায়গায় সেই পয়েন্টের ভেলোসিটি থাকবে। টাচ তো জি করছে একটা পয়েন্টে, হ্যাঁ ওখানে একটা পয়েন্টে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে হয়ে গেল, আমরা এখানে বসাতে পারি। তাহলে এটার জন্য লেখো এম কে স্কোয়ার, এটার জন্য লিখলাম এম, আর কে হচ্ছে 0.60 mm মানে 0.6, এম কে স্কোয়ার লিখলাম, আর এটা ওমেগা এ পেয়ে গেলাম 26 স্কোয়ার। এরপরে হাফ, আর ডিস্ক সি এর জন্য লেখো আইসি, মানে এটার জন্য এম কে স্কোয়ার লিখবো। এই সি এর মাস হচ্ছে সেম, আর কে হচ্ছে 150 মানে 0.15 স্কোয়ার, আর সি এর 1 নাম্বার পজিশনে রোটেশন দেয়া আছে, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি দেয়া আছে 10.47। তো হয়ে গেল। তাহলে টোটাল করলে এটা হয়ে গেল 20.72 জুল। ওকে, তাহলে T1 হয়ে গেল আমার, T1 পাওয়া শেষ। এখন আমি T2 বের করব। T2 টিটুর ক্ষেত্রে একই রকম ফর্মুলা, সেম, যেহেতু তিনটা গিয়ার, শুধু শুধু এখানে আই এ যা আছে তাই থাকবে, আর ওমেগা এখন শুধু ওমেগা চেঞ্জ হয়ে যাবে। ওমেগা ফাইনাল ওমেগা হবে ওমেগা ইনিশিয়াল আসলে 1 2 লেখাই ভালো, হ্যাঁ, তারপর আমি লিখেছি এখানে ইনিশিয়াল, এটা হলো ফাইনাল। তাহলে ফাইনালে ওমেগা দেখো, এর ওমেগা ফাইনাল আমরা এটাও জানি না, শুধু সি এর ওমেগাটা জানি। সি এর ওমেগা ফাইনালে যেখানে আছে 47.12। এনিওয়ে সেটা জানি না, ঠিক আছে। আর এর ক্ষেত্রে আর বি এর ক্ষেত্রে দুটোকে আসলে একই রকম, তো তাহলে এদেরকে একটা লেখা যায়, হাফ আর হাফ আগের মতোই একটা লিখলাম, আর এটা তো থাকলোই। তো এখন আমরা পরবর্তী টার্মে যাই।
দেখো আমাদের T1 বের হয়ে গিয়েছে এবং এটার ভ্যালু আমাদের জানা আছে। ওকে, থাকো। T2 এর ক্ষেত্রে এই যে এরকম ফর্মুলা যা একটু আগে লিখলাম, এটার সাথে এই দুটোকে মিলিয়ে একটা করেছি, হয়ে গেল। এখন ঠিক আগের মতো ওমেগা এ এফ বের করো। এখানে ওমেগা সি দেয়া আছে, ওমেগা সি এটা দেয়া আছে। তো এইখানেও ঠিক তাই, ওই আগের মতোই লিখতে পারি। জি স্যার, আগের আগের ট্যানজেনশিয়াল ভেলোসিটি সমান ওমেগা আর সমান ওমেগা আর, জি স্যার। ওমেগা আর, ওই তো ওমেগা আরটার করে এখানে আলটিমেটলি নিয়ে আসলাম 117.8 রেডিয়ান পার সেকেন্ড এটা, এবং এ অনেক স্পিডেই ঘুরবে দেখা যাচ্ছে। তো T2 বসালাম, এখানে বসাও এম কে স্কোয়ার, এম কে স্কোয়ার, আর এটা হচ্ছে 117.8 স্কোয়ার হলো, আর হাফ আইসি হচ্ছে 12, আইসি এম কে স্কোয়ার মানে মাস হচ্ছে 12, আর তার সাথে ওই যে 0.15 স্কোয়ার, এটা তো চেঞ্জ হবে না, আর এটা হচ্ছে 47.12 সি এর জন্য। তো এটা করলে হয়ে যায় 419.64 জুল। এই দুটো হয়ে গেল T1 T2। এখন ওয়ার্ক, এটাই হচ্ছে ব্যাপার। ওয়ার্কের ফর্মুলা কি লিখবো বলো? এখানে ওয়ার্কের মধ্যে কি আছে, কতটুকু ওয়ার্ক আমরা দিয়েছি আসলে বলো তো? স্যার এম থিটা স্যার, সি গিয়ারই তো ওয়ার্ক দেওয়া হয়েছে স্যার। আর কিছু দেয়া হয়নি, তাহলে এম থিটা লিখবো, যে এক নম্বর গিয়ারই একটা ওয়ার্ক দেওয়া হয়েছে। পজিশনে ওয়ার্ক হয়েছে বা ইনিশিয়াল থেকে ফাইনালি ওয়ার্ক হয়েছে এম থিটা সি, যেহেতু সি তে দিয়েছি এজন্য থিটা সি লিখলাম, তাহলে এটা 10 থিটা সি হয়ে গেল। তো এখন বসাও এই কোশ্চেনটা তো বসায় দিলেই তো হয়। T1 হচ্ছে 20 আর ওয়ার্ক হচ্ছে 10 থিটা সি, আর T2 হচ্ছে 419। এখান থেকে থিটা সি করলে বের হবে 39.89 রেডিয়ান। তার মানে এই থিটা সির ঘুরবে কতটুকু? 39.89 রেডিয়ান। এখন একে যদি নাম্বার অফ রোটেশনে করতে চাও, তাহলে নাম্বার অফ রোটেশন কত হবে, কিভাবে বের করবো নাম্বার অফ 2 পাই দিয়ে ভাগ করলে স্যার, এটা 2 পাই দিয়ে ভাগ 2 পাই দ্বারা ভাগ করলে হবে স্যার। আচ্ছা, এক রোটেশন মানে হচ্ছে 2 পাই, মানে 360 ডিগ্রি। ভাগ দিয়ে দিলেন, আমিও 2 পাই দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, এটা 6.35 রেভলিউশন হবে। তাহলে একটা অ্যান্সার হয়ে গেছে। এর মধ্যে কারো কনফিউশন আছে কিনা? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এখানে বলা হচ্ছে দ্য করেসপন্ডিং ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্টিং অন গিয়ার এ। গিয়ার এর উপরে যতটুকু ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করেছে সেই ফোর্সটা বের করতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা মূলত কাইনেমেটিক্স এর কাজ করলাম, ডিসটেন্স বের করেছি, কখনো কখনো ভেলোসিটি বের করেছি, কাইনেমেটিক্স এর কাজ। এখন আমাদের কিছু কাইনেটিক্স করতে হবে, অর্থাৎ ফোর্স বের করতে হবে। ওকে, সেটাও করা যাবে এই গিয়ারের। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দ্য করেসপন্ডিং ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্টিং অন গিয়ার এ। তাহলে এই গিয়ারের ট্যানজেনশিয়াল ফোর্স, তাহলে যেহেতু এই গিয়ারের ট্যানজেনশিয়াল ফোর্স বের করতে বলা হয়েছে, এখন আমাদের এই গিয়ার নিয়ে কাজ করতে হবে। তো এই গিয়ারের একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। দুই ভাবে করা যায়। প্রথমত আমরা লাস্ট চ্যাপ্টারে যেভাবে শিখেছি, অর্থাৎ এফ ইকুয়াল এম এ করে সেটা বা মোমেন্ট নিয়ে সেটা করা যায়। এবং আরেকটা করা যায় এই যে T1 U1 থেকে 2 প্লাস ইকুয়াল T2, মানে এই এনার্জির ফর্মুলা, এটা ব্যবহার করে করা যায়। তো আমি ফোর্স অ্যানালাইসিসের ক্ষেত্রে আগের স্টাইলটা আপাতত ফলো করতেছি যতক্ষণ পর্যন্ত করা যায়। তো দেখো, এটা ফ্রি বডি আঁকবো, এর ফ্রি বডি আঁকবো। তাহলে ঘুরতেছে মূলত সি গিয়ার, সি গিয়ার হচ্ছে ড্রাইভ দিচ্ছে। তাহলে সি গিয়ার যখন ঘুরবে, সি গিয়ার এ গিয়ারের উপরে কি করবে? সি ফোর্স গিয়ার অ্যাপ্লাই করবে এ স্যার। গিয়ারের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এই গিয়ারের ফ্রি বডি আমি ড্র্যাগ অঙ্কন করব, তাহলে এই গিয়ারের উপরে অলরেডি ফোর্স অ্যাপ্লাই হবে এই দিক থেকে। আমি আসলে সার্কেল দিয়ে বোঝাচ্ছি, একটু ধরে নাও এটা সার্কেলের মধ্যে। তাহলে এই গিয়ারের ট্যানজেন্ট বরাবর ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে সেটা হচ্ছে এফটি। আর এই গিয়ারের যে সেন্টার, এই গিয়ারের ফ্রি বডি ড্র করতেছে, যেহেতু এই গিয়ার নিয়ে কাজ, অন্য জায়গায় আমরা নাই। তাহলে এখানে আসো, এখানে এটা কি করতে হবে? এই গিয়ারের এই মাঝখানের এগুলো খুলে ফেলো। এখানে যে ইয়ে আছে, বিয়ারিং আছে, তাহলে বিয়ারিং এর ক্ষেত্রে কি হবে? দুটো হবে না? দুটো কম্পোনেন্ট দিলাম, এ এক্স এ ওয়াই। লাস্ট চ্যাপ্টারে ভুলে গেল নাকি? স্যার পিন জয়েন্টের মতো স্যার এটা। আর স্যার কি মাস থাকবে স্যার। এই গিয়ারের ওয়েট থাকবে না? তো এই জি গিয়ারের স্যার, ওয়েট সরি। ওয়েট এই গিয়ারের সেন্টার বরাবর কাজ করে, এই তো। জি স্যার। এটা হলে কি, এটা তো দিলা ফোর্স। এরপর এই গিয়ারের ক্ষেত্রে আলটিমেটলি তুমি কি পাবে? ইকুয়াল পাবে রোটেশন, কাইনেমেটিক ডায়াগ্রাম স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন পাবে।
তাহলে এই করলে হয়ে যাবে, অথবা অন্যভাবে করা যায়, তোমরা তোমাদের বইতে দেখবা করা আছে। আমরা একটা স্যাম্পল প্রবলেম করব, সেই স্যাম্পল প্রবলেমের বইতে করা আছে ওদের স্টাইলে, এবং আমরা করব আমাদের লাস্ট চ্যাপ্টারের স্টাইলে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা মোমেন্ট নিয়ে নিই, মাঝখানে মোমেন্ট নিই, এই পয়েন্টে মোমেন্ট নিই, এটা কি পয়েন্ট জানি না, এটাকে জি মনে করে মোমেন্ট নিয়েছি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ চিন্তা করি, তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে ফোর্সের জায়গাতে কি আসবে বাম পাশে, ft ইনটু জি স্যার, নেগেটিভ মোমেন্ট হবে আর স্যার, স্যার ft ইনটু রেডিয়াস। ft ইনটু রেডিয়াস, মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ আমি পজিটিভ দিয়েছি, তাহলে ft ইনটু রেডিয়াস দিব। আর ডান পাশে কি হবে ইফেক্টিভ মোমেন্টের ক্ষেত্রে, ইফেক্টের ক্ষেত্রে কি হবে, আই আলফা স্যার। আই আলফা স্যার। এই তো গুড। তাহলে ft ইনটু ra, এটা i আলফা। তাহলে আসো ft তো আমাদের বেরি করতে হবে, ভালো কথা, আরে জানা আছে, i আলফা পারবো mk স্কয়ার, i এ পারবো mk স্কয়ার, আলফা কি আলফা স্যার অ্যাক্সিলারেশন, আলফা সমান অ্যাঙ্গুলার স্যার, অ্যাক্সিলারেশন দেয়া আছে। আলফা সমান স্যার a ভাগ r দেওয়া যায় তো স্যার। কেন এ ভাগ আর দিলে হবে, এ ভাগ আর দিলে হবে না, কেননা স্পিড তো বেড়েছে আসলে। হ্যাঁ, পার্টিকুলার একটা পয়েন্টের জন্য এটা তো আলফা, আসলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, হ্যাঁ এ না, কিন্তু এ তো আমাদের জানা নাই, যদি এও থাকতো সেটাও একটা ব্যাপার ছিল, তো দরকার নাই, সেগুলো কোনোটাই জানতে হবে না, কিন্তু আমাদের কাছে টুল আছে। দেখো এই এ গিয়ারের ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, এই যে বাম পাশে আমি দেখাচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটি বের করেছিলাম একটু আগে আমরা, এই গিয়ারের ফাইনাল ভেলোসিটি জানা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এবং সি গিয়ারের শুধুমাত্র ডিস্টেন্স জানা আছে, মানে কতটুকু রোটেট করবে, 39.89 রেডিয়ান, কিন্তু এই গিয়ারের কোনো ডিস্টেন্স জানা নাই। এই গিয়ারের ডিস্টেন্স কি বের করতে পারবো আমরা? এই গিয়ারের ডিস্টেন্স তোমরা কি এটা জানো যে এই ধরে নাও এই বড় গিয়ারটা সি গিয়ারটা এইখান থেকে শুরু করলো, এই পয়েন্ট শুরু করলো, ঘুরতে 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 এই পয়েন্টটা এখানে চলে আসলো, তাহলে ডিস্টেন্স কতটুকু হলো? এই পুরো জায়গাটা হচ্ছে তার ডিস্টেন্স, তাই না? এই পয়েন্টটা আর স্যার এই ডিস্টেন্সটা হচ্ছে সি এর ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে সেটা কি হবে, আর সি ইন্টু আর ইনটু সি এর অ্যাঙ্গেল থিটা সি, আর সি ইন্টু থিটা সি। তুমি কি এটা বিশ্বাস করো যে এই সি গিয়ার যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, এই গিয়ারকে ঠিক ততটুকু ডিস্টেন্সই ট্রাভেল করতে হবে, কেননা একদম জি স্যার, অবশ্যই। লিনিয়ার ডিসটেন্সটা সেম হবে স্যার। তার মানে ও দেখা গেছে ওকে কি করতে লিনিয়ার হবে, এরকম এক প্যাচ খেয়ে আবার আরেক প্যাচ খেতে হবে হয়তো, বাট ডিস্টেন্স টোটাল সেম, ওরও যতটুকু ডিস্টেন্স ওরও ততটুকু ডিস্টেন্স, লিনিয়ার ডিস্টেন্স সেম। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে ডিস্টেন্স ইকুয়াল থিটা সি আর সি, সি এর ক্ষেত্রে, আর এ এর ক্ষেত্রে লিখবো থিটা এ আর এ, স্যার যতটুকু অ্যাঙ্গেল ঘুরলো সে অ্যাঙ্গেল ইনটু এ, যেহেতু দুটো ডিস্টেন্স একই। তো এখান থেকে আমরা বের করি থিটা এ বের করব, আমার থিটা এ জানা নাই, আমি একটা ফর্মুলায় যাব, হয়তো কেউ কেউ বুঝতে পারতেছে, অ্যাক্সিলারেশন বের করার একটা ফর্মুলা আমি দেখাবো। তাহলে এই থিটা এ পুরনো ফর্মুলা, তো এখানে বসিয়ে দিয়ে এগুলো আমাদের জানা আছে, থিটা সি হচ্ছে 39, আর সি হচ্ছে 200 mm মানে 0.2, আর এ হচ্ছে 80 mm। তো হয়ে গেল, এখান থেকে থিটা এ পেয়ে গেলাম 99.73 রেডিয়ান। এখন তোমার তো এই গিয়ারের কি জানা আছে, ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, ফাইনাল ভেলোসিটি জানা আছে, আর ডিসটেন্স জানা আছে। জি স্যার। এখন ফর্মুলা জানা আছে তোমাদের, কোন ফর্মুলা? ওমেগা এফ স্কয়ার ইকুয়াল টু ওমেগা এ স্কয়ার প্লাস 2 আলফা থিটা। আর লিনিয়ারের ফর্মুলাটা বলো, তাহলে বোঝা যাবে বেশি। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a প্লাস 2s। তাই লিখবো, এই যে ভি স্কয়ার ফাইনাল অ্যাঙ্গুলার ফর্মে লিখলাম, স্কয়ার জি স্যার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a, আর এই যে এস আর ডিসটেন্স, এগুলো সব অ্যাঙ্গুলার। এবং তোমাদের আমি দেখিয়েছি রোটেশনের ক্ষেত্রে এই ধরনের ফর্মুলা আমরা চ্যাপ্টার 15 এ দেখিয়েছি, ব্যবহার করতে পারি। তো তাই করো, বসিয়ে দাও, সব হয়ে গেল। এখন তার কিছুই নেই, এটা 117, এটা এটা আলফা আমাদের জানা নাই 99। হ্যাঁ বলো স্যার, আমি একটা জিনিস বুঝতে পারি না, যে ডি ইকুয়াল টু থিটা সি আর সি ইকুয়াল থিটা এ আর, এখানে ডিসটেন্সটা কি সমান উল্লেখ করা আছে কিনা? না, উল্লেখ করা থাকবে কেন? তুমি যদি দুটো গিয়ার এখানে ঘোরাও, হ্যাঁ এই সি গিয়ারকে ঘোরালা, তার সাথে সাথে এই গিয়ার ঘুরতে থাকলো, ধরে নাও সি গিয়ার কত, এই সি গিয়ারের একটা পয়েন্ট, এই পয়েন্টটা এখানে ছিল, এই পয়েন্টটা আস্তে 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 এখানে চলে আসলো, তাহলে
সি গিয়ার যদি এই জায়গা থেকে এই একটা যে কোনো একটা পয়েন্ট এখানে একটা ফোঁটা দিলাম, হ্যাঁ, একটা ফোঁটা দিয়ে সেই ফোঁটাটা ঘুরে 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 এখানে চলে আসলো, তাহলে ও যতটুকু জায়গা গেল এটাই তো তার ডিস্টেন্স। হ্যাঁ, এই গিয়ারের ক্ষেত্রে তো তাই হবে। এই গিয়ারের ক্ষেত্রে হয়তো এখানে যদি এই ফোঁটাটা দেই এই পরিমাণ ডিস্টেন্স সে ট্রাভেল করবে, হয়তো তাকে এরকম ঘুরতে 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 এই জায়গায় আসবে, বাট দুটোর ডিস্টেন্স হবে সেম। এটা জাস্ট বোঝা যায়। এই যতটুকু জায়গা ঘুরবে মানে যতটুকু ডিস্টেন্স সে পেরিফেরি বরাবর যাবে এটাও ঠিক ততটুকু পেরিফেরি বরাবর যাবে, তাই না? আরো সহজভাবে তো চিন্তা করতে পারো যে এখানে যে দাঁতের সাথে দাঁত দাঁত লাগানো আছে ও যদি 10 দাঁত পরিমাণ সামনে চলে যায় ওকেও তো 10 দাঁত পরিমাণ সামনে যেতে হবে, তাই না? জি স্যার। এক দাঁতের সাথে আরেক দাঁত, তাহলে 10 দাঁতের ডিস্টেন্স চিন্তা করো, 10 দাঁতের ডিস্টেন্স হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে ওকেও 15 সেন্টিমিটার যেতে হবে। ওর 10 দাঁত না হয় এই পর্যন্ত, আর ওর 10 দাঁত গুনতে গেলে হয়তো পুরোটা শেষ হয়েও দেখা গেছে এখান থেকে শুরু করলাম যে একটা দুইটা এরকম 10টা হয়ে গেল এই জায়গায়, তার মানে এক সমানই তো যাবে, সেটাই ব্যবহার করেছি যে এই ডিস্টেন্স ইকুয়াল হচ্ছে যতটুকু এখান থেকে এই পর্যন্ত ট্রাভেল করবে সেটা মানেই তো সি গিয়ারের ক্ষেত্রে থিটা সি আর আর সি, আর এ গিয়ারের ক্ষেত্রে থিটা এ আর এ। একটু আগেই না করলাম এই কাজগুলো, তোমরাই তো বললে। জি স্যার। এই যে কাজটা করলাম না এখানে, তো দেখাই তাহলে আবার ওইভাবে না গিয়ে ডাইরেক্ট চলে যাই। এই যে এই কাজটা তো আমরা এখানেও করলাম, এই রোটেশনের ক্ষেত্রে এখানে লিখলাম না যে রোটেশনের ক্ষেত্রেও তো আমরা এরকম লিখলাম যে যে থিটা যদি হয় তাহলে থিটা এই ডিসটেন্স ইকুয়াল, ডিসটেন্স হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত ডিসটেন্স ইকুয়াল স্যার ওইটা একই তো কনসেপ্ট, সেম। সি এতটুকু গেলে যে এই এতটুকু এটা পুরো একবার ঘুরবো, এটা আমরা কোত্থেকে জানি সেটা? এটাকে এখন কি বুঝতে পেরেছো না এখনো ধরতে পারোনি? স্যার ওইটা ধরতে পারছি স্যার, ওইটা এখনো ধরতে পারো নাই? স্যার বুঝছি। আচ্ছা, বুঝতে পারলে ওকে, কারণ এটাই হবে যেহেতু দাঁতে দাঁত লাগানো আছে, এটা তো খুব স্বাভাবিক। ও যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে ওর হয়তো এটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে চিন্তা করলে ও হয়তো 45 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ট্রাভেল করবে, ওর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয়ে যাবে আরো অনেক বেশি, হয়তো 340 ডিগ্রি হয়ে যাবে। বাট আলটিমেটলি পেরিফেরিতে যতটুকু ডিস্টেন্স ওরও পেরিফেরিতে ঠিক অতটুকু ডিস্টেন্সই হতে হবে। এই আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ফর্মুলা ব্যবহার করলাম, ফাইনাল স্কয়ার ইকুয়াল ইনিশিয়াল স্কয়ার প্লাস 2s। তো এখান থেকে আমরা আলফা এ পেতে পারি, আলফা এ হয়ে গেল, সেই আলফা এ কে আমরা এই ফর্মুলা আলফা এ 66 পেলাম, এটাকে আমরা এখানে ব্যবহার করব। এফটি আমরা জানি না, আর এর ক্ষেত্রে 0.8, আর আই এ এম কে স্কয়ার 2.4, আর রেডিয়াস অফ জাইরেশন 60 mm অর্থাৎ 0.06 স্কয়ার, এর সাথে আলফা হচ্ছে 66। এখান থেকে তুমি পেতে পারো এফটি হচ্ছে 74 এবং এর ডিরেকশন হবে কোন দিকে, এরকম একটা দিকে। এই তো হয়ে গেল। এখানে কারো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, যেহেতু মাহবুব স্যার ক্লাস করাবে না, জাস্ট আর একটা প্রবলেম করাবো, স্যাম্পল প্রবলেম একটা প্রবলেম করাবো, এটা করালেই শেষ। তোমাদের মাহবুব স্যারের বোধহয় আর একটা ক্লাস লাগবে সম্ভবত। তাহলে দেখো এই প্রবলেমটাতে এখানে এটা স্যাম্পল প্রবলেম, এটা করাচ্ছি, এটা রিজন হচ্ছে যে বইতে একটু ডিফারেন্ট ভাবে দেয়া আছে, একটু মানে আমাদের আগের চ্যাপ্টারের সাথে মিল রেখে করাচ্ছি। তো দেখো এখানে একটা 240 পাউন্ডের ব্লক, হ্যাঁ, এটা সাসপেন্ড করা আছে ওই কোন একটা ড্রাম থেকে, ড্রামে সুতোর মতো পেঁচানো আছে এবং তার সাথে একটা হুইল, হ্যাঁ, হুইল কানেক্টেড। এরকমই বলতেছে যে 240 pound block is suspended from an extensible cable that is wrapped around a drum, ড্রামের সাথে র্যাপ করা পেঁচানো, with a 1.25 feet radius is rigidly attached to a flywheel। মানে এটা রেডিয়াস হচ্ছে 1.25 ফিট এবং বড় একটা ফ্লাইহুইলের সাথে লাগানো আছে, অ্যাটাচ করা আছে। The drum and the flywheel have a combined centroidal moment of inertia। এখানে স্যার ইনএক্সটেন্সিবল মানে কি বোঝানো হচ্ছে স্যার? এখানে ইনএক্সটেন্সিবল যেটা বোঝানো হচ্ছে, ইনএক্সটেন্সিবল মানে হবে না, টানলে বড় সরো হয় না আর কি।
অনেক সময় থাকে না সুতা টান দিলে বড় হয়ে যায়, এরকম না, একদম একদম আটোসাটো এক্সটেন্ড হবে না, বাড়বে না। নাইলন সুতা দেখেছো টান দিলে কি হয়, বড় হয়ে যায় না, অত হয় না, ওরকম না আর কি। ওইটার দরকার, কারণ এক্সটেনশন হলে তখন আবার এখানে তুমি যতটুকু এক্সটেনশন হলো সেটা আবার ক্যালকুলেশনে আনতে হতো, এই জন্য আগেই বলে দিয়েছি। ভেজাল বেশি আর কি। হ্যাঁ, ওগুলো হয়তো কমপ্লেক্স প্রবলেম আস্তে 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 যখন আমরা শেষ করে যাব তখন যদি থাকে, এই চ্যাপ্টারেই আছে কিছু এই স্প্রিং এর প্রবলেম আছে, তো সেক্ষেত্রে এক্সটেনশনের বিষয় আসবে, সেটা পরে দেখাচ্ছি। দেখো এটার ক্ষেত্রে আমাদের রেডিয়াস অফ ডাইরেকশনের কোনো চিন্তা ভাবনা নাই, ওরা ডাইরেক্ট মোমেন্ট অফ ইনার্শিয়াই বলে দিয়েছে। স্যার কথা স্যার কেটে আসছে স্যার, কথা স্যার ক্লিয়ার আসছে না। স্যার আমাদের ক্লিয়ার আসতেছে। আচ্ছা, নেটওয়ার্ক হয়তো মাঝে মধ্যে প্রবলেম করে। তাহলে দেখো এখানে ডাইরেক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া বলা আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 10.5 পাউন্ড ফিট সেকেন্ড স্কয়ার। এখন এখানেই হচ্ছে যত ঝামেলা, আমরা কিন্তু পাউন্ডাল ফর্মে করেছি, পাউন্ডকে মাস ধরেছি আর ওয়েটের ক্ষেত্রে ধরেছি বা ফোর্সের ক্ষেত্রে ধরেছি পাউন্ডের সাথে 32.2 গুণ করে সেটাকে পাউন্ডাল করে, তাই না, পাউন্ডাল ফর্মে করেছি। সেটা তোমরা করতে পারো, আমি করিয়েছি, ওইটা একটা স্টাইল। এবং তোমাদের মাহবুব স্যার বোধহয় করিয়েছেন স্লাগ দিয়ে, অর্থাৎ এই পাউন্ডটাকেই সে ওয়েট হিসেবে চিন্তা করেন, এটাই ডাইরেক্ট ওয়েট, মানে এমজি হচ্ছে, এখানে বলতে পারি আমরা এমজি হচ্ছে 240 পাউন্ড, 240 পাউন্ড, পাউন্ডটাকেই সে ওয়েট হিসেবে বা ফোর্স হিসেবে চিন্তা করেছে। এরপরে যদি মাস চিন্তা করে তাহলে এটাকে 32.2 দিয়ে ভাগ দিয়ে সেটার ইউনিটটা হয়ে যায় স্লাগে, তাই না। এখন তোমরা এই বইতে দেখতে পাচ্ছ যে তারা স্লাগ দিয়ে করেছে, সব জায়গায় স্লাগ দিয়ে করেছে, পাউন্ডাল দিয়ে করলেও হবে, রেজাল্ট একই আসবে, কোনো সমস্যা নেই, করতে পারো। তো আমি তো এতদিন পাউন্ডাল দিয়ে করালাম, এখন একটা স্লাগ দিয়ে করাই, হ্যাঁ, স্লাগের স্টাইল দেখো। বাট আমার সাজেশন হচ্ছে স্লাগ দিয়েই সবগুলো করা উচিত, তাতে সুবিধা হবে। কেননা দুই পার্টে যদি তুমি দুই রকম করে শেখো, তোমার জানা থাকলো যে পাউন্ডাল দিয়ে করা যায়, কিন্তু দুই পার্টে দুই রকম শিখলে আলটিমেটলি ওলট পালট হয়ে গেল আর কি, তখন পরীক্ষায় গোলমাল করার সুযোগও আছে, হয়তো একদম সুযোগ ইয়া হয়ে যাবে, ওলট পালট হয়ে। এনিওয়ে, তো দেখো এটা মোমেন্ট অফ ইনার্শিয়া দেয়া আছে এবং বলা আছে at the instant shown the velocity of the block is 6 feet, হ্যাঁ, ডিরেক্টেড ডাউনওয়ার্ড। তার মানে এই ব্লকের ভেলোসিটি হচ্ছে কত, 6 ফিট পার সেকেন্ড, এবং এটা যাবে কোন দিকে, নিচের দিকে। এটা নিচের দিকে গেলে এর রোটেশন কোন দিকে, আচ্ছা থাক, এটা আমাদের জানা থাকলো আর কি। তো এরপরে বলা আছে নোয়িং দ্যাট, হ্যাঁ, জানা আছে দ্য বিয়ারিং অ্যাট এর বিয়ারিং, এ তো আসলে এখানে বিয়ারিংই আছে এর মধ্যে, এই বিয়ারিং ইজ পোরলি লুব্রিকেটেড, তার মানে এখানে ভালো লুব্রিকেশন করা নাই, ভালো লুব্রিকেশন করা না থাকলে ফ্রিকশন হবে, বেশি ফ্রিকশন হবে আর কি। সো দ্যাট দ্য বিয়ারিং ফ্রিকশন, বিয়ারিং এর যে ফ্রিকশন হবে সেটা ইজ ইকুইভ্যালেন্ট টু এ কাপল অফ এম, কাপল অফ এম, যার মান হচ্ছে 60 পাউন্ড ফিট। তার মানে বলা হচ্ছে আমরা নরমালি ব্লকের ক্ষেত্রে তোমাকে যদি বলি যে ব্লকটি সামনে যাচ্ছে এভাবে, এটাকে একটা পি ফোর্সে তুমি ধাক্কা দাও, তাহলে তার ফ্রিকশনকে তুমি কোন দিকে দেখাবে, ফোর্স দিয়ে দেখাবে ফ্রিকশনকে, উল্টা দিকে। কিন্তু রোটেশনের ক্ষেত্রে যদি হয় তাহলে ফ্রিকশনকে কিভাবে দেখায়, ফোর্স দিয়ে দেখালে দেখানো যেতে পারে, বাট রোটেশনের ক্ষেত্রে এই যে ধরে নাও এই একটা ডিস্ক, সরি এই একটা ডিস্ক, এই ভেতরে বিয়ারিং আছে, এখানে বিয়ারিং আছে, তো ফ্রিকশন কি করবে, ফ্রিকশন আমি যা করতে চাই সে কাজে বাধা দেয়। এই ব্লককে আমি সামনের দিকে ঠেলতে চাইলে ফ্রিকশন কি করে, আমাকে যেতে দিতে চায় না, তাই না, উল্টো দিকে আমাকে বাধা দেয়। এখানে এই যখন তুমি এই ডিস্কটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবা তখন ফ্রিকশন কি করবে, ক্লকওয়াইজ দিবে স্যার, মানে বাধা দিবে, যেতে দিবে না, তার মানে তার জন্য কাজ করবে এরকম ক্লকওয়াইজ মোমেন্ট। এটাই হয় রোটেশনের ক্ষেত্রে, মোমেন্টই দেয় ফ্রিকশন যদি তুমি দেখাতে চাও, বাট ফোর্স দিয়েও দেখানো যাবে না এরকম না, এটার হচ্ছে মোমেন্ট। যাই হোক, এখানে এরকম কথাটাই বলা হচ্ছে, আমি যদি দেখি এখানে বলা হচ্ছে যে জানা আছে যে এর বিয়ারিং এটা পুরলি লুব্রিকেটেড, তার মানে খুব ভালোভাবে লুব্রিকেশন করা নাই, যাতে ফ্রিকশন আছে এবং এই ফ্রিকশন ইকুইভ্যালেন্ট টু
একটা কাপলের সমান, সেটার ভ্যালু হচ্ছে 60। তাহলে আমি এই ফ্রিকশনের জন্য এখানে একটা কাপল দিব, সেই কাপলটা কোন দিকে দিব? ক্লকওয়াইজ দিব না অ্যান্টি ক্লকওয়াইজ দিব? ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ দেবো স্যার। কারণ ডিস্কটা ঘুরতে থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ, এই ব্লকটা নিচে ক্লকওয়াইজ যাবে, আর এই ফ্রিকশন তাকে কি করবে? উল্টো দিকে বাধা দিবে। তার মানে আমি এভাবে দিব যে তার কাপল, ফ্রিকশনের কাপলের পরিমাণ হচ্ছে m, এবং সেটা হবে ক্লকওয়াইজ, তাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে দিবে না, বাধা দিবে। দিবে না ঠিক তা না, দিবে, আর সাথে সাথে বাধা দিয়ে আটকে রাখতে চাইবে, এরকম একটা বিষয়। আচ্ছা, এনিওয়ে আমাদের এখানে যা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক। ব্লকের ভেলোসিটি বের করো। ব্লক কিন্তু অলরেডি 6 ফিট পার সেকেন্ডের নিচে যাচ্ছে, আফটার ইট হ্যাজ মুভড 4 ফিট ডাউনওয়ার্ড। 4 ফিট নিচে যাওয়ার পরে তার ভেলোসিটি বের করো। ইনিশিয়াল তার ভেলোসিটি হচ্ছে 6, এরপরে সে 4 ফিট নেমে এখানে চলে আসবে, তখন ভেলোসিটি কত, এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা সিস্টেম অফ রিজিড বডি। এই উপরের অংশটা একটা রিজিড বডি যেখানে রোটেশন, আর নিচের অংশটা আরেকটা রিজিড বডি যেটা ট্রান্সলেশন, মানে আপ ডাউন মুভমেন্ট, আর এখানে রোটেশন। তাহলে এখন আমরা আমাদের ওই এনার্জি ফরম্যাটে যদি ফর্মুলাটা ফেলি, যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ইকুয়াল ফাইনাল কাইনেটিক এনার্জি, তো T1 লিখবো। T1 লিখলে এভাবে লিখেছি, দেখো যেহেতু এরকম একটা ফিগার, আমরা অলরেডি একটা ফিগার কিন্তু আমরা দেখিয়েছি, তো এইভাবে লিখিয়েছি কিরকম, যে প্রথমে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কতটুকু, ব্লক নিচের দিকে যাচ্ছে, তাহলে ব্লকের জন্য এইভাবে লিখবো হাফ mv স্কয়ার, ব্লকের মাস v স্কয়ার, আর এই পুরো সিস্টেমটা উপরের যে ফ্লাইহুইল সহ ড্রামটা তার হবে রোটেশন, তাহলে তার রোটেশনের জন্য তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ i ওমেগা 1 স্কয়ার। দুটো লিখলাম ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি। আচ্ছা, ইনিশিয়ালটা বের করে নিই, এগুলো তো জানা আছে, এই ফর্মুলাতে আপত্তি নাই তো, তাই না? এটা তো আমরা অলরেডি জেনেই আসছি। তাহলে এটা হাফ, আর মাস হচ্ছে, এবার দেখো মাস আমি ডাইরেক্ট পাউন্ড 240 ব্যবহার করতে পারতাম, কিন্তু এবার আমি স্লাগে করছি। স্লাগে করলে, পাউন্ডালে করলেও হবে, স্লাগে করছি। বাট পাউন্ডালে করলে তোমাকে এই যে আয়ের ভ্যালু যেটা আছে, এখানে আয়ের ভ্যালু দেওয়া আছে কিন্তু 10.5 পাউন্ড ফিট সেকেন্ড স্কয়ার, এখানে কিন্তু পাউন্ডালে নাই। তার মানে এই 10.5 এর সাথে 32.2 গুণ করে যেটা হবে সেটা হবে তোমার পাউন্ডালের আই। এনিওয়ে স্লাগে করা বেটার, হ্যাঁ, এবং আমিও সাজেস্ট করবো তোমরা পাউন্ডালটা জেনে নিলা, বাট স্লাগে করা উচিত, যেহেতু বইতে আছে। আর তোমাদের মাহবুব স্যার করাচ্ছেন, আমি জানি না উনি পাউন্ডালটা অ্যাকসেপ্ট করবেন কিনা, বাট আমার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। তুমি পাউন্ডাল করলেও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, অন্য ইউনিটে করলেও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ সবগুলো স্ট্যান্ডার্ড এবং চলে, কোনোটাই অবসলিউট হয়ে যায়নি। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে বলতে পারি হাফ, এবং মাসের ক্ষেত্রে আমরা 240/32.2 দিলাম, হয়ে গেল। আর ভেলোসিটির ক্ষেত্রে এই ব্লকের ভেলোসিটি ছিল 6 নিচের দিকে, তো 6 স্কয়ার, এই তো হলো। এরপরে এখানে এই ড্রামের ক্ষেত্রে হয়েছে রোটেশন, তাহলে ড্রামের ক্ষেত্রে হাফ i ওমেগা 1 স্কয়ার, হাফ দিলাম, i এর ভ্যালু সরাসরি বলা আছে 10.5, আমার আর কোনো কিছু চিন্তা করতে হলো না, 10.5 বসিয়ে দিলাম। তার সাথে ওমেগা, ওমেগার কথাটা হচ্ছে ওমেগা কত, ওমেগা কিন্তু এই সূত্র দিয়ে কানেক্টেড, এতে ডাইরেক্ট ওমেগা আমরা বের করতে পারি। ডাইরেক্ট ওমেগা কিভাবে বের করতে পারি, এটা যে তাহলে এই পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত, 6, তাহলে 6, আর এটা রেডিয়াস আমার জানা আছে 1.25, তাহলে 6/1.25, এটা করলে কিন্তু ওমেগা হয়ে যায়। তার মানে ওমেগা তো তোমরা জানোই, ওমেগা ইকুয়াল হচ্ছে, যদি তোমার ট্যানজেনশিয়াল ভেলোসিটি জানা থাকে, যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই রেডিয়াস। এখানে আমার ট্যানজেনশিয়াল ভেলোসিটি জানা আছে, একদম টাচ পয়েন্টের ভেলোসিটি, সেটা হচ্ছে 6, তাহলে 6 থেকে আমি সহজেই বের করতে পারি। হ্যাঁ, ট্যানজেনশিয়াল ভেলোসিটি এই পয়েন্টের, হ্যাঁ, এই পয়েন্টের, পুরো ডিস্কের না, পুরো ডিস্কের ক্ষেত্রে কোনো ট্যানজেনশিয়াল ভেলোসিটি নেই, রোটেশন, বাট এই পয়েন্টে যেহেতু জানা আছে, সেখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারলাম, এটা তোমরা জানো। তাহলে 6/1.25 এটা করলে আমাদের এটা চলে আসে 255.12 পাউন্ড ফিট। আচ্ছা, পাউন্ড ফিট ইউনিটটা কিভাবে বুঝবো? এমকেএস এ এনার্জির ইউনিট কি? এসআই পদ্ধতিতে জুল মানে কি? নিউটন, নিউটন মিটার, নিউটন কিসের ইউনিট? ফোর্সের ইউনিট স্যার, আর মিটার হচ্ছে কোনো লিংক বা ডিসটেন্সের ইউনিট। এখানে আমরা এই প্রবলেমের ক্ষেত্রে আমরা ফোর্স কাকে ধরেছি? পাউন্ড, পাউন্ড কে ফোর্স ধরেছি বা ওয়েট, আর ডিসটেন্স কি কাকে ধরেছি? ফিট কে। এখন মিটারের মতো পাউন্ড ফিট, এই তো
এভাবে মনে রাখতে পারবে আর কি। ক্যালকুলেট করে ফর্মুলা এই আনা দরকার নেই, এমনি বোঝা যাবে পাউন্ড ফিট নিউটন মিটারের মধ্যে। জি স্যার। যদি স্লাগে করো তাহলে এরকম হবে, আর যদি এখানে পাউন্ডালে করতে তাহলে এটা হতো পাউন্ডাল ফিট, এবং এই ভ্যালুটাও 32.2 দিয়ে গুণ করলে যা হয় বেড়ে যেত, তাতেও অসুবিধা নেই, আলটিমেটলি যা চেয়েছে সেটা রেজাল্ট একই আসে। আচ্ছা আমরা যাই এই পরের 2 পোর্শনে যাই। 2 তে T2 একই ভাবে এই V2 স্কয়ার এবং ওমেগা 2 স্কয়ার। তো আমাদের হাফ জানা আছে, হাফ আমরা কনস্ট্যান্ট ভ্যালু, মাস হচ্ছে ব্লকের মাস আমাদের জানা আছে, এটা হচ্ছে 240 পাউন্ড ডিভাইডেড বাই 32.2, সেটা করলাম। কিন্তু এর সাথে V2 ভেলোসিটি কত হবে? ঘোরার পরে আমি যখন ঘুরিয়ে দিলাম তখন ভেলোসিটি কত হবে এটা জানা আছে? ভেলোসিটি জানা আছে? স্যার এটা বের করতে এখানে হবে। স্যার ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে, এখান থেকে ভেলোসিটি বার করে নিতে হবে। ভেলোসিটি বের করতে বলা হচ্ছে, ডিটারমাইন দ্য ভেলোসিটি, তার মানে আমার এই ভেলোসিটি জানা নাই, এটাকে বের করতে হবে। জি স্যার, এটা বার করে নিতে হবে স্যার। 240 বাই 30, ওটাই বের করতে হবে। আর এই যে ভেলোসিটি স্কয়ার, আর হাফ এটা আই ডাইরেক্ট বলা আছে 10, আর ওমেগা 2 এর ক্ষেত্রে তাই লেখো V2 বাই ওমেগা 2, তো এখানে ওই একই হবে, এই ট্যানজেনশিয়াল ভেলোসিটি ওই ভেলোসিটি V2 হবে, সেখান থেকে আমরা রেডিয়াস দিয়ে ভাগ করে ওমেগা বের করে নিতে পারি। এটা লিখলাম V2 বাই অমুক। তাহলে এখানে আরেকটু সিম্পলিফাই করলে গুণ করলে 7.087 V2 স্কয়ার, এই হয়ে গেল। সুন্দর। এখন কাজ আসো, কাজে কি ওয়ার্কে কি হলো, কি ওয়ার্ক হয়েছে, কে বলতে পারো? সে আগের মতো স্যার দুইটা ওয়ার্কের রোটেশনের জন্য তো ওয়ার্ক বলতে এখানে যে মোমেন্টটা আছে অর্থাৎ ফ্রিকশন, যে বাধা দেওয়ার যে মোমেন্ট, যদিও আমরা এখানে কোনো মোমেন্ট অ্যাপ্লাই করি নাই, কিন্তু একটা উল্টো মোমেন্ট আছে ফ্রিকশনের কারণে, তাহলে এটার কারণে কিছু কাজ হবে, ফ্রিকশন তাকে যেতে দিতে চাইবে না, কিছু বাধা দিবে, তাহলে এটার কারণে কিছু কাজ হবে। আরেকটা কাজ হবে তার ওয়েটের কারণে সে কি হবে, নিচে নেমে আসবে কত ফিট? 4 ফিট। 4 ফিট। আচ্ছা 4 ফিট যদি হয় তাহলে আমরা এইভাবে লিখবো, ওয়ার্ক হচ্ছে যেহেতু নিচে নেমে আসতেছে সেটা দিলাম ওয়েট মানে ফোর্স ইনটু ডিসটেন্স হলো, আর এই মোমেন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে বাধা দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটা হচ্ছে m ইনটু তাই মাইনাস হবে। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য মাইনাস হবে না, মাইনাসের মধ্যে কাজ যে ওয়ার্কে কিন্তু দুটাই থাকে, তোমরা জানো কিনা, একটাকে বলে পজিটিভ ওয়ার্ক আর একটা নেগেটিভ ওয়ার্ক। হ্যাঁ, পজিটিভ ওয়ার্ক হচ্ছে তুমি যেদিকে ফোর্স দিচ্ছ সেদিকেই যদি বডিটা ডিসপ্লেস করে তাহলে এটা পজিটিভ ওয়ার্ক, আর তুমি যেদিকে ফোর্স দিচ্ছ বডির ডিসপ্লেসমেন্ট যদি তার উল্টো দিকে হয় তাহলে এটা নেগেটিভ ওয়ার্ক। তো এখানে আমাদের এই ওয়েটের কারণে বডি নিচের দিকে যাচ্ছে, দ্যাটস গুড, পজিটিভ ওয়ার্ক। কিন্তু এখানে ড্রাম ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সেদিকটাই পজিটিভ, মানে সেদিকের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার কারণেই ব্লক নিচে যাচ্ছে, দ্যাটস গুড। কিন্তু এখানে এই ফ্রিকশন তাকে কি করতেছে, উল্টো দিকে, মানে ফ্রিকশন দিচ্ছে উল্টো দিকে, কিন্তু ফ্রিকশন যেই দিকে দিচ্ছে ক্লকওয়াইজ দিচ্ছে, যদি ক্লকওয়াইজে ঘুরতো তাহলে প্লাস হতো, কিন্তু ফ্রিকশন একদিকে দিচ্ছে, মানে একদিকে ফোর্স দিচ্ছে, ফ্রিকশন তো আসলে ফোর্স ইনটু ডিসটেন্স কাপল যাই বলো, তাহলে একদিকে ফোর্স দিচ্ছে একই ক্লকওয়াইজ ডিরেকশনে দিচ্ছে, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ঘুরে যাচ্ছে উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে, নেগেটিভ ওয়ার্ক এখানে। ঠিক আছে, যদি আমি হাত দিয়ে একদম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতাম তাহলে এটা ওরকমই থাকতো। এখানে আসলে ইয়ের জন্য না, মানে সাইন কনভেনশনের জন্য না, যে উপরে পজিটিভ অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ক্লকওয়াইজ নেগেটিভ এরকম না, কাজটাই নেগেটিভ কাজ, যেদিকে সে এফোর্ট দিচ্ছে সেদিকে ঘুরছে না, সে এফোর্ট দিচ্ছে ক্লকওয়াইজ কিন্তু ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য নেগেটিভ হয়েছে। বুঝতে পেরেছো বোধহয়, তাই না? ঠিক আছে আমরা আগাই, এখন আর এখানে না, এখানে ওয়েট, সরাসরি ওয়েট আমরা যেহেতু পাউন্ডে ধরেছি 240 দিব, আর তার সাথে ডিসটেন্স হচ্ছে 4, আর মোমেন্ট হচ্ছে 60, আর থিটা তো তোমাদের জানা উচিত। এটা যদি 4 ফিট নেমে যায়, 4 ফিট যদি নেমে যায়, এটাও ঠিক নিশ্চয়ই এই ডিসটেন্সটা হবে 4 ফিট, এই যতটুকু ও নামবে ঠিক ততটুকুই এই ডিসটেন্সটা হবে 4 ফিট। তাহলে এটা হচ্ছে ডি, তাহলে ডি ইকুয়াল আমরা কি জানি, ডি ইকুয়াল ইনটু থিটা ইনটু আর, আগে যে দেখে আসলাম, তাহলে ডি হচ্ছে 4 ফিট, 4 ফিট নামলে এটাও ঘুরবে 4 ফিট, মানে আর
আর হচ্ছে আর দিয়ে যদি ভাগ দিয়ে দিই ডি বাই আর ইকুয়াল থিটা বা এস বাই আর ইকুয়াল থিটা, তো এটা এখানে ঠিক তাই করেছি, থিটাটা বের করেছি 4/1.25, 4/1.25 হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এই তো 768 পাউন্ড। এখন ফর্মুলা ফেলে দিব, T1 T2 পেয়েছি, T3 আর ইউ পেয়েছি, সেখান থেকে এটা হয়ে গেল, আর দুটো বসালাম, আর আলটিমেটলি এখান থেকে ভি বের হয়ে গেল। ভি হচ্ছে 12.02 ফিট পার সেকেন্ড, মানে 4 ফিট যাওয়ার পরে তার ভি হয়ে যাবে 12.02। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম। কোনো কোয়েশ্চেন আছে আমাদের? স্যার কোশ্চেন থাকবে স্যার নেক্সট ডে।